আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে এই লাইভটা হচ্ছে আমাদের রিটেনের উপরে। সো রিটেনের লাইভ ক্লাসটা হওয়ার কথা ছিল আজকে। কেমন আছেন সবাই, ভালো আছেন কিনা এবং সুস্থ আছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানাবেন। এবং এই মুহূর্তে যে সকল আহ ছোট ছোট সোনামণিরা আমাকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এই জন্যই, কারণ আজকে এই ক্লাসে তোমাদের আমি রিটেনটা পড়াবো। রিটেনটা মিনস হচ্ছে রিটেনের উপরে তোমাদের একটা ক্লাস হবে। সো এই জন্য আমি মূলত হচ্ছে আজকে একটা ম্যারাথন ক্লাস দিয়েছি, যে ক্লাসের মাধ্যমে তোমরা সবাই যেন একসাথে করে একটা সুন্দর রিটেন প্রিপারেশন পাও এবং এখানে আমাদের কোশ্চেন সলভটা থাকতেছে, রাইট? সো সবাইকে একটু স্বাগতম জানাবো, সবাইকে একটু গুলি গুলি জানিয়ে দাও, ক্লাসটা একটু শেয়ার করে রাখো, কেমন? ওকে, আল্লাহুম্মা আমিন। ওয়েলকাম ব্যাক এগেইন ম্যারাথন ক্লাস নিয়ে আজকে এক ক্লাসে রিটেনের উপরে আমরা যেটা করব, ওকে এটা করব সেটা হচ্ছে যে রিটেনের প্রিপারেশনটা শেষ করব এবং রিটেনের হচ্ছে যে প্রিপারেশন বলতে ইয়ার কোশ্চেন শেষ করব। ওকে, রিটেনের ইয়ার কোশ্চেনগুলো শেষ করব। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছে এই মুহূর্তে, অনেক 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 ধন্যবাদ। সবাইকে একটু জানিয়ে দিব আমরা প্রথম থেকে শুরু করব রিটেন। হ্যাঁ, আচ্ছা, যারা একটু ব্যস্ত আছি বা যারা হচ্ছে অনেক বেশি বিজি আছি তারা ক্লাস করব না, কেন? কারণ আজকের ক্লাসে আমি অনেক আস্তে আস্তে পড়াবো এবং সময় লাগবে, আমি আগের থেকে বলছি। তো আমি কি রেখেছি, আমি আবারও বলি, প্রথম এই ক্লাসে যারা অনেক ব্যস্ত আছি বা যারা অনেক ধামাধাম পড়তে চাই এবং আহ, বেশি ব্যস্ত তারা আমরা থাকবো না, কারণ হচ্ছে আমরা খুব রিল্যাক্সে পড়ো, যেখানে আমাদের প্রথম পড়াশোনাটা হচ্ছে হিসাব বিজ্ঞান 22-23 কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে এভাবে শেষ করবো সে কিছু, এবার এবার এখান থেকে কিছু অতিরিক্ত ম্যাথ রাখবো, ওই টাইপের কি আসতে পারে অতিরিক্ত ম্যাথ গুলো আমরা প্র্যাকটিস করবো। সেই তারপর চলে যাব আমরা হচ্ছে আমাদের 21-22-এ চলে যাব। 21-22-এ যাওয়ার পরে আমরা 22-23 এভাবে করে আমরা হিসাব বিজ্ঞানে 21-22 সলভ করবো। এই যে 21-22, তো এই দুটো ইয়ার যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা দেখবো রিটেনের উপর একটা চমৎকার প্রিপারেশন আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, কেমন? ওকে, ফাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে যারা আছি, এখনো যারা আসেনি একটু জাস্ট ওদেরকে মেনশন করে দিব যাতে ওরা চলে আসে, এই টাইমটা যাতে ওদের ওয়েস্ট না হয় এবং পরবর্তীতে এসে যেন সবগুলো ওরা ক্যাপচার করতে পারে। থ্যাংক ইউ, শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, গুচ্ছ জবি পরিতে গুচ্ছর কথা একটা কথা বলছে যে গুচ্ছ বলেছে আমি জবি পরিবে নাকি দায়িত্ব নিবে। আচ্ছা, শুরুতে একটা কথা বলে, জবি পরিবে হচ্ছে আমার ক্যাম্পাস। ওকে, আমি আবার বলছি, জবি পরিবে হচ্ছে আমার ক্যাম্পাস। আমার ক্যাম্পাস মানে হচ্ছে আমি জবি পরিতে 4 বছর পড়াশোনা করছি। জবি প্রবির প্রত্যেকটা আনাচে কানাচে কে কোশ্চেন করতে পারে নাকি সবকিছু আমার জানা আছে এবং পুরো সেট আপটা কি হতে পারে। এবং জবি প্রবিতে যেহেতু আমি অনার্স করছি, আমি এখনো জবের মাস্টার্সটা রানিং আছি, অ্যাডমিট হয়নি কিন্তু অ্যাডমিট হব। তো জবি প্রবির থেকে আমি অনার্স কমপ্লিট করছি, আমার প্রিয় ক্যাম্পাস সেটা, এবং আমি 4 বছর সেখানে পড়াশোনা করছি। তো জবি প্রবি যদি ফাইনালি এরকম কোনো সিদ্ধান্ত নেয়, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে এটা বিষয়ে আপডেট জানাবো, ঠিক আছে? ওকে, এই প্যারাটা তোমাদের নাই, প্যারাটা আমার উপর ছেড়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। ওকে, জবি প্রবি হচ্ছে আমার নিজের ক্যাম্পাস। আসি পড়াশোনায় ফিরে আসি। ওকে, আচ্ছা, পেইড গ্রুপে যারা আছেন তারাও একটু কাইন্ডলি চলে আসবেন, কারণ হচ্ছে আজকে ক্লাস সবার জন্য, এখান থেকে সব জায়গা থেকে হচ্ছে একসাথে। আমি আবার বলি, সময় কেন হচ্ছে রিটেন ক্লাস। দেখেন, কান্নাকাটি করবেন পরে। রিটেন যারা ঢাবিতে পরীক্ষা দিবেন, আই রিপিট, আমি আবার বলছি, যারা ঢাবিতে পরীক্ষা দিবেন, যারা আপনারা ঢাবিতে এক্সাম দিবেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকের ক্লাসটা হচ্ছে রিটেন ক্লাস। ওকে, এই রিটেন ক্লাসে আপনারা যারা রিটেন প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, বা আপনারা যারা ঢাবিতে পরীক্ষা দিবেন, ঠিক আপনাদের সকলের জন্য এই ক্লাস অনেক অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিটেন প্রিপারেশনের জন্য অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, এই কোশ্চেন বিশ্লেষণ করতে হবে, রাইট? সো আমি শুরু করার আগে আমি কেন সময় নিচ্ছি, আমি এই জন্য সময় নিচ্ছি যাতে কিনা আপনারা সবাই সুন্দর করে একসাথে শুরু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের পেইড ব্যাচেও ক্লাসটা দিয়ে দিয়েছি, যারা আমাদের পেইড ব্যাচে আছেন তারাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে আমরা ক্লাস শুরু করতেছি আজকে, প্রশ্ন বিশ্লেষণ রিটেনের উপরে এই ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করতেছি, সবাই মিলে যেন শুরু থেকে নোট করবে এবং রিটেন সম্পর্কে একটা ধারণা আমরা পাবো ইনশাআল্লাহ। শুরু করি তাহলে। ধন্যবাদ সবাইকে। দেখি, আমাদের রিটেন প্রিপারেশনে খুব ভালো করে শুনবেন। ওকে,
এই যে দেখেন, আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছিলাম, কিন্তু এখানে একটা ছেলে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। ও আমাকে অনুমতি দিচ্ছে ক্লাস শুরু করেন, ওকে ব্যান করছি। কারণ হচ্ছে শুধুমাত্র ওর ব্যস্ততার কারণে, কারণ এত বেশি ব্যস্ত স্টুডেন্ট আমাদের দরকার নেই। কারণ প্রথম থেকে বলছি, একটা রিটেন প্রিপারেশনের ক্লাসটা খুব সফট হবে এবং সময় বেশি লাগবে। আই হোপ আই হোপ আপনার থেকে আমার বেশি টাইমের মূল্য আছে, রাইট? আসি, দেখেন এই জায়গাটা একটা কোশ্চেন বলা আছে এখানে। 1 জানুয়ারি তারিখে 18 সালের একটি 60,000 টাকা একটি ট্রাক ক্রয় করা হয়, ভালো কথা। আনুমানিক ভগ্নাবশেষ মূল্য এত টাকা। ওকে, আমি এই কোশ্চেনটা পড়ছি, এত টাকা এত টাকা প্রশ্ন করে, কিন্তু আমি একটা লাস্টে কি পাবো, আমি পাবো এরকমই যে এই অবস্থায় পরিপ্রেক্ষিতে 2020 সালের অপচয় কত টাকা। কি চাইছে, একটা প্রশ্ন অ্যান্সার আছে 2020 সালে অপচয় কত টাকা, রাইট? তাহলে এত কিছুর পরে একটা অ্যান্সার চাইলো, তার নাম 2020 সাল অপচয়, রাইট? সবাই একটু বলি তো, তাহলে কি অ্যান্সার চাইলো? 2020 সাল অপচয়। দেখেন, তাহলে 2020 সালের অপচয় আমরা সবাই জানি, অপচয় একটা সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য বাই হচ্ছে আয়ুষ্কাল, এরকম কিছু জানি। কিন্তু আসেন তো ম্যাথে উইক বলছে কিনা। ম্যাথে বলছে এই সম্পত্তিটি 1 জানুয়ারি 2018 তারিখে 60,000 টাকা দিয়ে কেনা হয়। এই ট্রাকটির ভগ্নাবশেষ মূল্য ছিল 12,000 এবং এটার আয়ুষ্কাল ছিল 10 বছর। ওকে, প্যারা নাই। তাহলে এই ট্রাকটির কত টাকা? 60,000 টাকা ছিল, রাইট? রাইট, ক্রয় মূল্য 60,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য কত? ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা, রাইট? 12,000 টাকা। তাহলে আনুমানিক আয়ুষ হলো 10। তাহলে 60,000 মাইনাস 12,000 ভাগ 10, 60 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 48,000, রাইট? তাহলে 48 থেকে 10 বিয়োগ 10 ভাগলে 4,800। এটা কি 1 বছরের অপচয়? তাহলে আমরা কি এতটুকু বুঝছি 1 বছরের অপচয় বের করা শিখছি? শিখছি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আপনি বাৎসরিক অবস্থা বের করাটা পারেন, রাইট? আমরা সবাই এটা পারি। ওকে, ফাইন, আমরা সবাই এটা পারি। আমরা সবাই কি পারি? আমরা সবাই পারি কিভাবে বাৎসরিক অবচয় বের করতে হয়, ঠিক আছে? ওকে, কিভাবে কি করতে হয় বাৎসরিক অবচয় বের করতে হয় আমরা পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই 2018 সাল থেকে শুরু করে, এটা 18 সালের অবচয়, অবচয়। তারপর আসুন তো, এই সম্পত্তিটা কত সাল পর্যন্ত ছিল? 20 সাল। খালি একটু বলেন তো, 2020 সাল পর্যন্ত অপচয়। আমি আবারও বলছি, যাদের কাছে আমাদের এই কোশ্চেন ব্যাংকটা আছে, আমি আবার বলছি যাদের কাছে এই কোশ্চেন ব্যাংকটা আছে, আপনারা সবাই প্রশ্ন ব্যাংক বের করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি আবার বলছি, যাদের কাছে এই কোশ্চেন ব্যাংকটা আছে, বিশ্বাস করে আমি আজকে যা পড়াবো আমাদের কোশ্চেন ব্যাংকে সেম ভাবে সেম ব্যাখ্যাই আছে। কারণ তবে আরেকটু আমি বোঝানোর সময় একটু ধীরে ধীরে বোঝাবো। যারা কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা অবভিয়াসলি বের করে রাখবেন, প্লিজ, অনুরোধ করছি। তাহলে আমি এতটুকু বুঝলাম, 2018 সালে অবচয় পাইছি এত টাকা। তাহলে এই সম্পত্তির অবচয় 2018 সালে হচ্ছে 4,800। তাহলে 2019 সালে কত? 19 সালে 4,800। এখন প্রশ্ন, 2020 সালে হওয়ার কথা কত ছিল? 4,800। যদি এরকম হইতো আমার অ্যান্সার কিন্তু মিলে যেত, কত? এই তিনটা করলে হয়ে যেত। কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে কোন জায়গায়? সমস্যার সৃষ্টি হয়েছে এই জায়গায়, এই সম্পত্তিটা 2020 সালে একটু সিস্টেম চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? 2020 সালে এসে তার আয়ুষ্কাল হয়ে গেছে 4 বছর, কমে গেছে, কিছু করার নেই, রাইট? এবং তার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000। তারপর ব্যাপারটা আমরা কি বুঝলাম? 2020 সালে একটা পরিবর্তন হয়েছে, তাহলে 18 সালে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। 19 সালে কোনো পরিবর্তন হয়নি। লাইক দ্যাট 19 এবং 18-19-এ কোনো পরিবর্তন হয়নি। যদি 20 সালেও পরিবর্তন না হতো, তাহলে অ্যান্সার কত থাকে এটা বলেন। বেসিকটা শিখেন, আপনি কোথাও আটকাবেন না। বলেন, 2020 সালে যদি পরিবর্তন না হতো, 2020 সালে যদি পরিবর্তন না হতো, আই রিপিট, 2020 সালে যদি পরিবর্তন না হতো, অ্যান্সার কত বলেন। 2020 সালে যদি পরিবর্তন না হতো, অ্যান্সার কত বলেন। 2020 সালে যদি পরিবর্তন না হতো, তাহলে অ্যান্সার কত হতো বলেন। ওকে, ফাইন, বলেন আমাকে। আচ্ছা, তাহলে আমি যদি এরকম না হতো, তাহলে আমার যদি বলতো 2020 সাল শেষে মোট অপচয় কত, আপনার অ্যান্সার কত বলেন। মোট অপচয় কত, তাহলে আপনি চোখ বন্ধ করে অ্যান্সার, বেসিক শিখতেছি আমরা, কিন্তু অ্যান্সার করতেছি না। আই রিপিট, কোন অ্যান্সার, একটা ম্যাথ শিখতেছি যে এখান থেকে কি কি ম্যাথ হইতো। তাহলে বলতো 2020 সাল শেষে মোট অপচয় কত, আমি 3টা যোগ করে পাইতাম। তাহলে আমার প্রশ্নে এটা চাইনি। আই রিপিট, আমার প্রশ্নে এটা চাইনি। আই রিপিট, এটা উত্তর না, আমার প্রশ্নে চাইনি। আমি ম্যাথের খেলা খেলতেছি, আমরা ম্যাথ খেলতেছি, রাইট? যদি বলতো 2020 সাল শেষে মোট অপচয় কত, আর এই লাইনগুলো না থাকতো, তাহলে আমরা কি অ্যান্সার করতাম? এই 3টা যোগ করে অ্যান্সার করতাম, কারণ সরল কি বলে প্রতি বছরের সমান। আসেন, তাহলে এটা অ্যান্সার না, এরকম চাইলে এটা অ্যান্সার করতাম। তাহলে স্যার অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে আমাকে 2020 সালে অপচয়টা চেয়েছে। ওকে, তাহলে 20 সালে কত টাকা? দেখেন 20 সালে চেয়েছে, রাইট? তাহলে 20 সাল, তাহলে 20 সালে সম্পত্তি কত টাকা?
20 সালের সম্পত্তি হচ্ছে কত টাকা দেখি তো একটু কাইন্ডলি। সম্পত্তির দাম কত? এই দেখেন 60,000 টাকা সম্পত্তির দাম, রাইট? 60,000 টাকা সম্পত্তির দাম। তো আমরা এরকম করতাম না হিসাব? খুব ভালো করে বুঝি, খুব ভালো। 2020 সালে চেয়েছে, দেখেন তো, খুব ভালো করে বুঝি। দেখেন এই অঙ্কটা 4800 টাকা বেরিয়েছিল 19 সাল, 4800 টাকা, 4800 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা 19 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল। তাহলে 20 সালের চাইছে, তাহলে আমার অ্যান্সার এটা হবে। মানে সিম্পলি মনে করেন এই লাইন নাই, তাহলে আমার অ্যান্সার কত? তাহলে শুধু 20 সাল চাইলে অ্যান্সার এটা হতো। তাহলে আমরা সিম্পলি যে ম্যাথগুলা করি সেই ম্যাথগুলোর ক্ষেত্রে এরকম প্রশ্ন আছে, দেওয়া আছে 20 সাল অপচয় কত, এটা অপচয়। তাহলে স্যার এইটা কেন অপচয় হচ্ছে না? আসেন সমস্যা আগে বের করি, পরে ম্যাথ সলভ করবো। দেখেন তাহলে স্যার 20 সালে তো চেঞ্জ আছে, আচ্ছা চেঞ্জ ভাবেই করি। স্যার যদি সিম্পল ভাবে যেরকম আমরা ম্যাথ করে আসছি ওইরকম ম্যাথ আসতো, অ্যান্সার এটা হতো। আমার সাথে সবাই একমত কিনা এটা একটু বলবেন প্লিজ। এবার আসি, তাহলে স্যার 60,000 টাকা অপচয়। এই দেখেন 2020 সালে অপচয় ধার্যের পূর্বে অবশিষ্ট ভগ্নাবশেষ 4 বছর, ভগ্নাবশেষ 2000, এই যে 2000। ভালো করে বুঝি, তাহলে স্যার 20 সালটা বের করতে বলছে, তাহলে এইটা স্যার 20 সাল, তাহলে 20,000 ভাগ 2000 ভাগ 4, তাহলে 60,000 থেকে 2000 ভাগ দিলে কত থাকে? 58,000। তাহলে 58,000 ভাগ 4, স্যার এরকম তো অ্যান্সার হওয়ার কথা, রাইট? 58,000 ভাগ 4 এরকম তো অ্যান্সার হওয়ার কথা। আমার কথা বুঝেন কিনা? তাহলে কত হবে? 58,000 ভাগ 4 দিলে কত হবে? 4 15 60, 15 সরি 58, তাহলে 58,000 ভাগ 60 কত হবে? 58,000 ভাগ 60 ভাগ 4। স্যার এটাই তো অ্যান্সার কথা, রাইট? মানে আমার কথা কি বুঝছেন কিনা? মানে এতটুকু বুঝছেন, এটাই তো অ্যান্সারের কথা, রাইট? আমাদের কমন সেন্স কেটা বললাম পরীক্ষার হলে, আমি আবার বলছি ভুল করবো আগে আমরা পরীক্ষা হলে কি কি ভুল করতে হয়ে দেখবো। তাহলে এটা অ্যান্সার কথা 14,500। আমরা পরীক্ষা হলে কি ভুলগুলো করতাম? এই যে কারণ 20 সালে বলতে চাই, তাহলে 20 সালটা বের করলাম। 20 সালে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2000, 20 সালের মেয়াদ হচ্ছে 4, তাহলে কি এই যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ ভাগ 4, অ্যান্সার তো এটাই। 99% অ্যান্সার এরকমই করে আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আপনারা আমাকে বলেন তো আপনার কমন সেন্স থেকে, এই যে রাকিব বেশি পাকনামি করলে সমস্যা, রাকিব বেশি পাকনামি করা যাবে না, মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের কমন সেন্স এবং আমাদের চিন্তা ভাবনা এটাই বলে, রাইট? আমরা কিন্তু এই প্রশ্ন সমাধান দেখার আগে এটাই চিন্তা করে আসছি, ওকে ফাইন। আমি যখন ম্যাথ সলভ করছি তখন আমরা এরকম চিন্তা করে আসছি, রাইট? এটাও কিন্তু সঠিক অ্যান্সার না, কিন্তু আমাদের চিন্তা এটা বলে। আসেন ঠান্ডা মাথা, আমাদের চিন্তা কি আছে? ঠিক আছে, আমি এখনো ম্যাথ সলভে যাইনি, আমি আপনাকে এখানে ওয়ার্ম আপ করাচ্ছি যে পরীক্ষার হলে আমরা কি ভুলগুলা করি, ঠিক আছে? আসি, দেখেন তাহলে ভাইয়া এই কোশ্চেনটা অ্যান্সার কি ভুলছো না? যদি এখানে বলতো 20 সালের সম্পত্তি ক্রয় মূল্য 50,000, ধর 20 সালের মূল্য দেওয়া আছে, তাহলে 20 সালে কত? 50,000। 20 সালের 50,000 ভগ্নাবশেষ এসি সালে দিস তো, ভগ্নাবশেষ মূল্য কত? 2,000 ভাগ 4, তাহলে কি তোমার হচ্ছে 50 থেকে 4 ভাগ দিলে 2 ভাগ দিলে 48,000 ভাগ 4, তাহলে 48 8 এটা কি ঠিক আছে কিনা একটু বলেন তো? তাহলে এটা ঠিক আছে কিনা? যদি এই সম্পত্তির 20 সালে একটা ক্রয় মূল্য থাকতো এবং 20 সালে একটা ক্রয় মূল্য থাকতো, আবার বলি 20 সালে একটা ক্রয় মূল্য থাকতো, তাহলে আমি এই 20 সালে অবস্থায় কি বের করতে পারতাম? তাহলে এই সম্পত্তি 20 সালে পারতাম কিনা আমাকে বলেন তো? তাহলে পারতাম, আমাকে বলেন পারতাম। এখন প্রশ্ন স্যার আপনি বলতেছেন এখানে ক্রয় মূল্য থাকলে পারতাম, ইয়েস, কারণ এখন এই ম্যাথের ক্ষেত্রে যদি এইটার ক্রয় মূল্য দেওয়া থাকতো, আমি এই ক্রয় মূল্য থেকে ভগ্নাংশ বাদ দিলে ম্যাথ দিয়ে ভাগ দিলে আমি কিন্তু খুব সুন্দর পারতাম। আসেন ওয়ার্ম আপ, এবার আসেন আসল খেলায় যাই। এবার সব বাদ, এটা ঠিক ছিল, রাইট? সব বাদ, এই ম্যাথটা কেন সমাধান? এবার আসেন সমাধান। এতক্ষণ কি শিখছিলাম? ওয়ার্ম আপ করতেছিলাম আমাদের পরীক্ষায় কোথায় ভুল হয়, আমরা কোথায় ভুল করি, আমাদের কোন জায়গাগুলো আমরা মিস্টেক করি। এখন সমাধান দেখেন, এই সম্পত্তিটার এখানে এটার কোনো মূল্য নাই, এই মূল্য ধরতে হবে। এই সম্পত্তিটাই 18 সালে একটু ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, তাহলে ব্যবহার হয়েছে কত? 60,000 মাইনাস কত? মাইনাস 12,000 ভাগ কত? 10, তাহলে এক বছরে 4800। তাহলে 18 সাল এবং 19 সাল ব্যবহার হয়েছে, 4800 ব্যবহার হয়েছে, রাইট? তাহলে 48 কত হয়? 4 আর 4 8, 1800 9,600, তো 9,600 টাকা ব্যবহার হয়ে গেছে। তাই যখন 2020 সালে আসছিল, আসার সময় ও 9,600 ইউজ হয়ে আইছে। 9,600 ইউজ হয়ে আইছে মানে টোটাল 60,000 থেকে
9,600 বাদ যাবে কেন? তাই এখন এর দাম হচ্ছে কত? 50,400। এবার কি বুঝাতে পারছি? তার মানে 2020 সালের সম্পত্তির ক্রয় মূল্য আছে এত টাকা। এই মালটা আমরা বের করতে পারিনি, যার কারণে আমরা এই ম্যাথ পারিনি। এখন যদি এই মালটা আমার দেওয়া ছিল না, এই মালটা আমরা কেমনে বের করলাম। তাহলে স্যার হাউ ইটস পসিবল? দেখেন 50,400 এর থেকে বাদ দিব কি? বাদ দিব হচ্ছে অবচয় 2,000, সরি ভগ্নাংশের মূল্য 2,000, বাদ দিয়ে ভাগ দিব কত? ভাগ দিব হচ্ছে ম্যাথ কত? ম্যাথ হচ্ছে কত রে? ম্যাথ হচ্ছে 4। এই যে আনসার বেরো যাবে, রাইট? তাহলে এই যে আনসারটা বেরোবে, বাদ দিলে 54,000, তাহলে 48,400, ইয়েস 48,400, রাইট? এরকম কিছু হবে। তাহলে বাদ দিলে থাকে হচ্ছে 12,100 থাকে, ইয়েস, ভাগ দিলে। তাই এইটাই আনসার। স্যার যেই লাউ সেই কদু, এই মালটা যদি আমি জানতাম 2020 সালে কয় টাকা, তাহলে আমার এই ঝামেলা লাগতো না। তাহলে পরীক্ষায় কি বুঝলা? এই মালটা 2020 সালে যে ক্রয় মূল্যটা, এটা পরীক্ষায় দেওয়া ছিল না, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। আগের সম্পত্তি থেকে বাদ দিয়ে মূল্যটা বের করতে হয়েছে। সবাই কি বুঝছি? যদি আমার এই অঙ্কে এই মালটার প্রাইস দেওয়া থাকতো, তাহলে আমরা এই ঝামেলাটা করতাম না। সবাই কি বুঝছি? এই যে এবার আমার উপর রাগ করবা না, ম্যাথের একদম অর্ধপদ্য মানে যা যা কেন হয়েছে, কেন বাদ দিলাম, কেন বাদ দিতাম না কখন, আমি কি বুঝছি। এইবার বলো তো কেমন লাগছে ব্যাপারটা? এতদিন তো সমাধান করছো, অনেক কিছু করছো, এইবার তুমি আমাকে একটু বলো তোমার কাছে ব্যাপারটা কেমন লাগছে। সত্যি করে যারা প্রকৃত ঢাবিয়ান হতে চাও, আজকে আমার মনে হয় এখানে যা ওই সকল স্টুডেন্ট আছো যারা আসলেই প্রকৃত ঢাবিয়ান হতে চায়, এবং যারা আসলেই দেখো একটা ম্যাথ সলভিং এর ব্যাপার মানে এইটা হচ্ছে আপনি পরীক্ষালে কি কি ভুল করতে পারেন, আপনার চিন্তা ভাবনা কি কি ভুল থাকতে পারে। রিটেন মানে কিন্তু ভাইয়া এমসিকিউ নাই, এখানে ভুল হওয়াটা খুব সোজা। তার মানে আমরা বুঝছি নট শুধু অ্যান্সার না, আমরা এখানে বিশ্লেষণ করি। এবং আপনি খুশি হবেন জেনে, এই জন্য দেখেন এইটা ক্লিয়ার আসেন, আপনি এই জন্য খুশি হবেন, দেখেন আপনি কেন খুশি হবেন আমার কথায়, আপনার দেখে খুব মজা লাগবে। এই একটা কারণে, সেটা হচ্ছে আমাদের আপনি আমাদের এই একটা জিনিস দেখে খুশি হবেন। এই জন্য আমি আপনাকে দেখানোর ট্রাই করি, একটু প্লিজ আমাকে সময় দেন। দেখেন কতটা মজা লাগবে আপনার এই জিনিসগুলো দেখলে। আমি জানি যে কোশ্চেনটা যারা সলভ করছেন তারা লাইভ থেকে যাইবেন না, আপনি মজা পাইছেন। একটু যারা যারা বুঝতে পারেনি প্লিজ 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 একটু কষ্ট করে আপনি কি করে ফেলবেন, আবার দেখে ফেলবেন, ঠিক আছে? ওকে, দাঁড়া একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে আমি, দেখলে ভালো লাগবে, আই হোপ ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, যেটা দেখাবো আপনাদেরকে, এখানে কি আছে? যদি একটু সময় দিবেন প্লিজ। এই যে আছে মনে হয়, খুব সম্ভবত যদি ভুল না বলি, সরি এখানে নাই। আমি আবার ট্রাই করি, একটু দেখার ট্রাই করি, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আই হোপ মজা লাগবে। ওকে, আচ্ছা, মানে আমাদের রিটেনের একটা আজকে আমি আহ না এখানেও নেই। আচ্ছা আমি নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। কারণ আমি ফেসবুকে যদি লগ ইন করি, ফেসবুকে কি পাবো? ওফো সরি, আমার ফেসবুকে লগ ইন নেই। আচ্ছা সমস্যা নেই, আমি একটু এগেইন ট্রাই করি, দেখি আমি পারি কিনা। না পারার তো কিছু নেই, আমার তো পারবো ইনশাল্লাহ। মানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এই জন্য আর কি সময় নিচ্ছি প্লিজ। হ্যাঁ কি হয়েছে? যাও, সমস্যা নেই, ঘুরে এসো, যাও, আল্লাহ সাবধানে যাও। ওকে, এই দেখো তোমাদেরকে আজকে একটা পোস্ট করেছিলাম আমি, রাইট? পোস্টটা কই? এই যে এই পোস্টটা আমি করেছিলাম, দেখো সবাই, এই যে এই পোস্টের তোমরা দেখো অ্যাকাউন্টিং এর ব্যাখ্যাটায় আসো। এই যে দেখো তো, যেই জিনিসটা আমি পড়াইছি, মানে একদম আমার কথা, এটা একটু দেখো তো চেক দিয়ে ঠিক আছে কিনা। একদম এই ব্যাখ্যাটা দেখো তো, সবাই পড়ো তো, জাস্ট এই ব্যাখ্যাটা পড়ে তুমি বোঝো কিনা। বাস তোমার মানে তুমি নিজে মনে করো একজন টিচার, তোমার কোন কোন ভুল হতে পারে আমাকে এতটুকু বলো তো। এই জায়গাটা একটু পড়ার ট্রাই করো তো ভাইয়া। ওকে, আমাকে এতটুকু বলো তো, এইটা একটু, ভাই আমাকে এইটা একটু, ভাইয়া তুমি দেখো তাকে বুঝছো কিনা, দেখো তো একদম সুন্দর করে দেখো তো ভাইয়া, যা যা আমি বলছি যেইভাবে দেখো। 1800 অবশ্যই কত টাকা, এই দেখো, এই যে এত টাকা বের করছে এত,
তাহলে 19 সালে কত? এত টাকা। কিছু ঝামেলা ক্লিয়ার করো, 2020 সালে সে মূল্য থাকবে কত? এ দেখো 20 সালে মূল্যটা লাগতেছে, রাইট? 7,500 মাইনাস 9,600 থাকছে এত টাকা। আপনার খেয়াল করার দরকার, যে সকল প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি এই 9,600 কই পাইলাম, এই দেখেন 9,600 সমান তো 4800, তাহলে এটা কোথায় পাইছি? 18 সাল 19 সাল অবস্থায় যোগ করলে এত টাকা। তাহলে 20 সাল অবস্থায় কত টাকা? 20 সালের সম্পত্তির দাম কত? এই যে প্রত্যেকটা লাইন ভেঙ্গে 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 এখান থেকে আরো কি কি প্রশ্ন আসতে পারে, কি কি হতে পারে সব দাও। তাহলে এই দেখেন এটা রিটার্নের ব্যাখ্যা, আর এইগুলাই কিন্তু আমাদের এই প্রশ্ন ব্যাংকের থেকে নেওয়া। কেন স্টুডেন্ট বলে এই প্রশ্ন ব্যাংকটা বাংলাদেশের সেরা? আইও আপনি বুঝছেন, থ্যাংক ইউ। এটা বোঝানোর জন্যই আপনাকে এটা দেখাইলাম। আসি পরবর্তী স্টেপে। আচ্ছা এখন প্রশ্ন, স্যার এই ব্যাখ্যাটা পরীক্ষাতে কিরকম লাগবো? ওকে ফাইন, দেখো কিরকম লাগবো। লিখবে এরকম, প্রথমে লিখবো, ভালো করে সবাই একটু নোট ডাউন করি, 2018 সালের অপচয়। 2018 সালের অপচয় কত টাকা? এই যে ধর হচ্ছে অপচয় হচ্ছে 60,000 মাইনাস মাইনাস কত 12,000 ভাগ হচ্ছে কত ভাইয়া 10 সমান সমান 4800। তাই 2019 সালের অপচয়, 4800। ওকে ফাইন, খুব ভালো করে বুঝি আমরা। তাহলে খেয়াল কর 2020 সালের অপচয়, 20 সালের অপচয় কত হবে আমরা জানি, 60,000 মাইনাস কত হবে, মানে 4800 9,600। ওকে ভালো করে বুঝলে এখানে কত হবে, সমান সমান 5400, রাইট? 54,000, 54,000 কত রে, 60 থেকে 9,000 বাদ 10,000 বাদ দিলে হচ্ছিল 50, 50 তাহলে হচ্ছে তোমার 50,400, রাইট? ইয়েস 50,400 মাইনাস 2,000 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 4। ঠিক আছে ক্লিয়ার ভাইয়া? দেখো সবাই দেখো তো হয়েছে কিনা, এই যে ক্যালকুলেশনটা ক্লিয়ার ভাই? দেখো তো ক্যালকুলেশনটা ক্লিয়ার, এইভাবে করবো, ঠিক আছে? ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে একজন বলছেন কেউ কি বলবেন রিটেনের বইটার নাম কি? এই তো রিটেনের বই না, আমাদের প্রস্থ ব্যাংক, এটা প্রস্থ ব্যাংকটা রিটেনের এরকম ব্যাখ্যা দেওয়া আছে। আই হোপ ক্লিয়ার। তো কিভাবে লিখবো ক্লিয়ার, আমরা বুঝছি অ্যান্সার কত 12,100, সবাইকে আমরা বুঝছি কিভাবে লিখবো। আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা 3টা লাইনে শেষ করে পারবো। সবাই ক্লিয়ার? 1 2 3, থ্যাংক ইউ সো মাচ। আসি এইরকম একটা ম্যাথ যদি ঘুরিয়ে দেয়, কিরকম ঘুরে দেয়, এরকম প্যাচ দিয়ে দেয়, তাহলে অতিরিক্ত ম্যাথ কেন ভাইয়া? আপনার তো ওইটা মুখস্থ করলে হচ্ছে না, আপনি ওই টাইপের আরেকটা ম্যাথ করেন পারেন কিনা? কি চাইছে, কত বছর আগে কেনা হয়েছিল? বাংলাদেশের সব থেকে কঠিন প্রশ্ন হয় রিটার্নের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন অ্যাকাউন্টিং। তাহলে কত বছর আগে কেনা হয়েছিল এবং ভগ্নাবশেষ মূল্য কত? তাহলে ভাই কি কি আছে, বহিমূল্য এত টাকা আছে, ক্রয় মূল্য এত আছে, ভগ্নাবশেষ মূল্যের ভগ্নাবশেষ মূল্য নাই, মেয়াদ, এটা ভগ্নাবশেষ মূল্য কাটা মেয়াদ 10 বছর আছে, বিক্রয় এত টাকা আছে, কত বছর আগে কেনা হয়েছিল ভগ্নাবশেষ মূল্য কত? অ্যান্সার করেন তো। রিটার্নের জন্য টাইম পাবেন আপনি হচ্ছে সর্বোচ্চ একটা রিটার্নের জন্য 2 মিনিট, আপনাকে 2 মিনিটের 2 মিনিটও আপনি পাবেন না, সরি আপনার রিটার্নের জন্য 1 মিনিট টাইম পাবেন আপনি। হ্যাঁ 8 8 540 1 মিনিট টাইম পাবেন সর্বোচ্চ, আপনার অ্যাকাউন্টে বেতন 1 মিনিট, আপনাকে 1 মিনিটে সমাধান করতে হবে। দেখি এইটা বের করেন আর এটা বের করেন, 1 মিনিট টাইম আপনাকে। আমি একটা ছোট্ট ম্যাথ দিছি, রিটেনের কোশ্চেন কি বড় বড় হয় আপনি দেখছেন, আমি ছোট ম্যাথ দিই কি বড় বড় রিটেনের কোশ্চেন দেখছেন, আমি ছোট্ট ম্যাথ দিছি, রাইট? বলেন কত হবে অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করেন। 1 মিনিট টাইম। কোশ্চেন ব্যাংকের নাম কি, কোন কোন ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করা আছে বইটাতে? আমাদের বইটাতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংক, চট্টগ্রামের প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম প্রশ্ন ব্যাংকে আগে যে স্টাইলের পরীক্ষা হতো ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা থাকে, 7 কলেজের প্রশ্ন ব্যাংক, এই 5টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক মিলে আমাদের একটা প্রশ্ন ব্যাংক। ওকে এটা কিনলে তোমার 5টা বিষয়ের প্রশ্ন ব্যাংক লাগবে না। যেখানে ঢাবির 10 বছর বেশি লাগে না, এর আগের কোশ্চেনগুলো ক্যালকুলেটর লাগে ঝামেলা। রাবির 10 বছর, গুচ্ছর সব, চবির 10 বছর, 7 কলেজের সব, এই সব মিলে একটা প্রশ্ন ব্যাংক। বাংলাদেশে একটা প্রশ্ন ব্যাংক যেখানে ব্যাখ্যা সব থেকে বেশি, বাংলাদেশে একটা প্রশ্ন ব্যাংক যেখানে রিটেনের ব্যাখ্যা, বাংলাদেশে একটা প্রশ্ন ব্যাংক যেখানে সব থেকে নির্ভুলেশন। প্রথম এডিশনে 13টা ভুল ছিল, আমি দ্বিতীয় এডিশন শেষ করছি, এখন দ্বিতীয় এডিশন চলতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে কমপ্লিট। ওকে আই হোপ ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার হইছি? একে অ্যান্সার করবো, 1 মিনিট সময় নিব আমি প্লিজ, আমরা সবাই 1 মিনিট সময় নিব, সবাই 1 মিনিট সময় নিব, সবাই আমরা 1 মিনিট সময় নেব প্লিজ, দ্রুত দেখি কেউ পারি কিনা। ওকে ভগ্নাবশেষ মূল্য কত অ্যান্সার করতে বলছে কিন্তু। আচ্ছা ভগ্নাবশেষ মূল্য কত, সবাই একটু শুধু উত্তর লিখলে হবে, নো ভাইয়া শুধু অ্যান্সার লিখলে হবে না, আপনি একবার শুধু জাস্ট অ্যান্সার লিখে এটা হবে না ভাইয়া। ওকে ফাইন। আসি আমরা পরবর্তী স্টেপে। আগে দেখেন অনেকে স্টুডেন্ট অ্যান্সার হয়েছে, ভগ্নাবশেষ মূল্যটা চাইছিলাম,
ভগ্নাবশেষ মূল্যটা চাইছিলাম, ভগ্নাবশেষ মূল্য। শুধু উত্তর লিখলে তো কেমনে হয় ভাইয়া, শুধু উত্তর লিখলে তো হবে না, শুধু উত্তর লিখবে আর আপনাকে মার্ক দেবে, এটা তো পসিবল না ভাইয়া। একটু জাস্ট আপনাকে তো ক্যালকুলেশন করতে হবে, রাইট? আমাকে একটু বলেন তো ভগ্নাবশেষ মূল্য কত? আচ্ছা, একজন বলছেন 1.0 ওদের ক্লাসগুলো করলেই কি শুধু ঢাবি প্রিপারেশন কর? না, ঢাবি প্রিপারেশন কমপ্লিট, আমরা যতক্ষণ পড়াবো ততক্ষণ তোমার ঢাবি প্রিপারেশন চলবে। ওকে ফাইন। একজন বলছে আমার প্রশ্ন ব্যাংকের রিটার্নের ব্যাখ্যা নেই। সরি, প্রথম এডিশনের ব্যাখ্যা ছিল না, আজকে আমি পেজে পোস্ট করেছি, দেখে নিবেন। দ্বিতীয় এডিশন থেকে রিটার্নের ব্যাখ্যা আসছে, আর এখন তৃতীয় এডিশন চলতেছে। আচ্ছা, অনেকে পারতেছেন, রাইট? ওকে ফাইন। আসো, এইবার আসো পরবর্তী স্টেপে আগাই। দেখো এটা কি অ্যান্সার হবে, এটা অ্যান্সারটাকে বুঝি তারপরে অ্যান্সার করবো, রাইট? এখানে বলছে দেখো প্রথমে কি ভগ্নাবশেষ মূল্য, রাইট? আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য কেমনে বের করে দেখো, তাহলে খেয়াল করো এই সম্পত্তির বহিমূল্য আছে, ক্রয় মূল্য আছে। তাহলে এটা কি আছে? বিক্রয়। তাহলে বহিমূল্য, আচ্ছা বহিমূল্য আছে, ক্রয় মূল্য আছে। আমরা জানি সম্পত্তির ক্রয় মূল্য থেকে যদি আমরা পুঞ্জীবিত অপচয় বাদ দিই তাহলে বহিমূল্য পাই, রাইট? তাহলে বহিমূল্য থেকে সেই বহিমূল্য কত আছে, ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত বাদ দিলে ক্রয় মূল্য কত আছে? 1 লাখ। তাহলে পুঞ্জীবিত অবস্থায় কত আছে আমি জানি না, কিন্তু অ্যান্সার জানি 20,000, কারণ ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত বাদ দিলে বহিমূল্য পাওয়া যায়। এই যে বহিমূল্য আছে 20,000 আর পুঞ্জীবিত অবস্থায় তাহলে কত হবে? অবভিয়াসলি চোখ বন্ধ করে 80,000। তাহলে পুঞ্জীবিত অবস্থায় কত হাজার? 80,000, রাইট? এটা একটু সবাই বুঝি। তাহলে কত হাজার? 80,000 টাকা পুঞ্জীবিত অপচয়। এইটুকু সবাই ক্লিয়ার আছেন? সবাই এইটুকু ক্লিয়ার? সবাই এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার? সবাই এইটুকু ক্লিয়ার? এখন আসেন সবাই মন দিয়ে বোঝার ট্রাই করে একটু সবাই, আমরা সবাই মন দিয়ে। এটা মোট অপচয়, রাইট? এটা কোন অপচয়? মোট অপচয়। তো এটা কোন অপচয় ভাইয়া? মোট অপচয়। তাহলে মোট অপচয়টা ক্লিয়ার, মোট অপচয়টা ক্লিয়ার ভাইয়া? আই হোপ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে, এখন প্রশ্ন আছে ভাইয়া, এইটুকুর নাম মোট অপচয় আমরা পাইছি। এখন দেখেন তো এই অঙ্কে বাৎসরিক অপচয়টা লাগবে, রাইট? এখন বাৎসরিক অপচয় বের করতে কি লাগে? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে মেয়াদ। ভালো করে বুঝি তাহলে অঙ্কে আমার, খুব ভালো করে বুঝি তো। অঙ্কে আমার কি আছে? ক্রয় মূল্য আছে কত? 1 লাখ। দেখেন তো, তাহলে অঙ্কে আমার ক্রয় মূল্য আছে 1 লাখ, ভগ্নাবশেষ মূল্য আমি জানি না, ভাগ মেয়াদ। আমি আবার বলি, অঙ্কে আমার ক্রয় মূল্য আছে কত? ক্রয় মূল্য আছে কত? ক্রয় মূল্য আছে 1 লাখ, ভগ্নাবশেষ মূল্য আমি জানি না, ভাগ মেয়াদ 10। আই হোপ এইটুকুই ক্লিয়ার। সবাই এতটুকু ক্লিয়ার? আমি ভগ্নাবশেষ মূল্য কি জানি না, সবাই একটু বুঝার ট্রাই করি তো। আমি এতটুকু কি ক্লিয়ার হয়েছি? আমি কি এতটুকু ক্লিয়ার হয়েছি? ভগ্নাবশেষ মূল্য আমি জানি না। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছি? সবাই এতটুকু ক্লিয়ার হয়েছি? সবাই একটু এতটুকু বলি তো আমরা। তাহলে আমরা কি এতটুকু ক্লিয়ার হয়েছি? ভগ্নাবশেষ মূল্য আমি জানি না। আই হোপ দেখেন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়ারা, আমি জানি না, প্রশ্ন হচ্ছে খুব ভালো করে বুঝি 10 বছর মেয়াদ। তাহলে হার কেমনে বের করে? 100/10, রাইট? কয় পার্সেন্ট? 10%। তাহলে ভাই এইটা আছে ক্রয় মূল্য, এরপর 10% করলে কত? 10,000 টাকা, রাইট? রাইট। তাহলে ভাই এখানে অবচয় কত টাকা? 10,000 টাকা। তাহলে আপনি আমাকে বলেন তো এবার, অবচয় যদি 10,000 টাকা হয় তাহলে ভগ্নাবশেষ মূল্য কত বেরোবে? 100% এখানে কত বেরোবে? 0 টাকা, রাইট? কেন 0 টাকা? এখানে একটু খেলা জমে গেছে। তাহলে ভাই কেন 0 টাকা? কারণ 10,000 ভাগ মাইনাস 0, তাহলে ভাই 1 লাখ মাইনাস 0, তাহলে 1 লাখই। 1 লাখ ভাগ 10, 10,000 হয়েছে। ক্লিয়ার? মজা পাইছো? দেখছো তখন হলো 0 টাকা। কখনো কি কল্পনা করতে পারছো 0 টাকা আনসার? এখন আসো, ভগ্নাংশের মূল্য পাইছে কত? 0 টাকা। তাহলে কখন টাকা হইতো? যখন এই জায়গায় কম থাকতো। এই যে এখানে 10,000 জায়গা মনে করো হয়তো 8,000, মনে করেন এখানে 80 আছে, 8,000 হয়েছে, বা অন্য একটা অ্যামাউন্ট, তখন কম হইতো। এখন ওই প্রসঙ্গবাদ আসো, তাহলে এটা 0 টাকা, রাইট? অবশ্যই কত টাকা? 0 টাকা পাইছি। অবশ্যই 10,000 টাকা হইলে এটা 0 টাকা, মানে সেও নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, অবচয় 1 বছরে 10,000, তাহলে 80,000 কত বছর লাগবে? 8 বছর। তাহলে ভাই কবে কিনা হইলো? 8 বছর আগে। মাথা নষ্ট হয়ে গেছে না ভাইয়া? ক্লিয়ার? তাহলে রিটার্নের প্রশ্ন যখন আমি দেখতেছি তখন আমার কাছে ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু সলভ করতে পারলে সোজা। আই হোপ, সত্য কথা বলছি, যারা রিটার্ন পারবা না তারা ঢাবিতে একটু কষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? একদম বলছে 10% কেমনে করলেন বোন? আপনি এতটুকু কি জানেন না? অবচয় হার বের করার সূত্র আছে 100/10। ওকে ভাইয়া, ওকে। তাহলে দেখেন এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ঢাবির রিটার্নে দেখেন যে খেলাটা দিচ্ছে, এখন আপনি ইজিলি দেখেন এর আগের ম্যাথটা
আপনার কাছে পানি মনে হয়েছে, আপনি লাফাইছেন, আপনি লাফাইছেন, ইয়েস লাফাইছেন। তাহলে এই ম্যাথটা আপনি কেন লাফাইছেন না? আপনি লাফাইছেন না, ম্যাথ এটা কঠিন বেশি, এটা সহজ ছিল। তো এই ম্যাথে লাফাইছেন এই জন্য কারণ আপনার এখানে সলিউশন আছে, আপনার কাছে সলিউশন আছে, আপনি সলিউশন করেছেন, তাই আপনি লাফাইছেন, এবং আপনার কাছে এটা পরিচিত লাগছে, তাই আপনি লাফাইছেন। এই ম্যাথে কেন লাফাইতে পারেননি? এটা ছোট ম্যাথ ছিল, কারণ এটা আপনার কাছে নতুন। তাহলে নতুন ম্যাথ সহজ হলো আমরা লাফাইতে পারি না, আর কঠিন ম্যাথ পরিচিত ম্যাথ কঠিন হইলো আমরা লাফাই। তাহলে আমাদের লাফানোটা বন্ধ করতে হবে, মাইন্ড করা যাবে না। এই ম্যাথটা কঠিন, কিন্তু ওই যে আপনি সমাধান করে ফেলছেন যে কোনো জায়গা থেকে, এখন আপনার কাছে মনে হচ্ছে আমি পারি। যখনই আপনাকে একটু ঘুরাই দেওয়া হলো, সহজ ম্যাথ নতুন করে সামনে আসলো, আপনি ক্র্যাক। আপনি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি ভাই বোন? তাহলে আপনি কখন ক্র্যাক হচ্ছেন আমি কি বুঝাতে পারছি? তাহলে আলটিমেটলি রিটেনের কোশ্চেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, আপনাকে সব নতুন, তখন আপনি ক্র্যাক হয়ে যাবেন। এই জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রাগ করা যাবে না, ঠিক আছে? রাগ করলে আপনার ক্ষতি। আসেন পরবর্তী স্টেপ, কুরিন আদায় করা হলো, লেনদেনটির সমন্বয় কি? এই প্রশ্ন 90% প্রলোভন পারেনি। কেন পারেনি? এখন আপনি বলবেন আমি পারি, এই যে আনসার করে ফেলবেন, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো আপনি এই প্রশ্ন সলিউশন দেখা স্যার আপনি কি পারছেন কখন নিজে নিজে? আপনি বেসিক করে পারেননি, কারণ কুরিন আদায়ের স্পেশালি যাবে ডাটা, এতে যাবে ডাটা কি অ্যাকচুয়ালি দেখেন। এখন কারা কারা আনসার করবেন এখানে? যারা অ্যান্সার করবেন তার মধ্যে 99% অ্যান্সার আপনি মুখস্থ বিদ্যা করে করবেন। এখন আপনাদের সমস্যা কি? আমি কথাগুলো বললে আপনারা বলে আমি বেশি কথা বলি। এই প্রশ্ন আপনি যখন অ্যান্সার পারতেছেন বিভিন্ন জায়গা দেখে বা পড়ে, আপনি ভাবতেছেন আমি রিটার্ন পারি। আসলে এই প্রশ্ন ঘুরে দিলে আপনি পারেন না। আসেন দেখেন, আপনাকে বুঝতে হবে কুরিন আদায় জিনিসটা কি। কুরিন কখনো সরাসরি আদায় হয় না। আচ্ছা প্রথমে দেখেন তো কুরিন যখন ধার্য করা হয় তার যাবে দেখি, ফার্স্টে খেয়াল করেন, যখন কুরিন ধার্য করা হয় তাহলে যাবে দেখি কুরিন ধার্য দুটা পদ্ধতি আছে, একটা পরোক্ষ একটা প্রত্যক্ষ। তাহলে একটা হচ্ছে কুরিন সঞ্চিতি ডেবিট, আটা কুরিন দেনাদার কে, এটা সবাই জানি, আমরা জানি। যে স্টুডেন্ট এই বেসিকটা জানে না, আপনি যদি এই প্রশ্নের উত্তর জানেন, মনে করেন উত্তর জানেন কিন্তু আপনি এই বেসিক জানেন না, তাহলে আপনি মুখস্থ করছেন বা আপনি হচ্ছে কোনো বই পড়ে শিখছেন, আপনি বেসিক জানেন না, আপনি মিলাই নিন, আমার সাথে রাগ করা যাবে না। তাহলে কুরিন সঞ্চিত ডেবিট আর দেনাদার ক্রেডিট ভালো করে বুঝি। এটা হচ্ছে আমরা যখন কুরিন ধার্য করি, এখন যখন কুরিনটা আদায় করে ফেলি, তখন আদায় করা মানে কি, আমার ওই লোকের কাছে টাকা পাইতাম, পাবো না, সে আবার দিয়েছে হুট করে, নগদান ডেবিট আর হচ্ছে আমার কুরিন সঞ্চিতি ক্রেডিট। ওকে ফাইন, নগদান ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট। এবার আসেন, এখন ব্যাপারটা হচ্ছে যখন আমি কুরিন সঞ্চিতি আদায় করলাম তখন যাবে যা কি হলো, নগদান ডেবিট কুরিন সঞ্চিতি। সঠিক অ্যান্সার এখানে এইটা, তো এটা সঠিক অ্যান্সার। আসেন এই অ্যান্সারের বিপরীতে আমি একটা ব্যাখ্যা দিব, ভালো করে শুনবেন। এইটা আমার সঠিক অ্যান্সার, নগদান ডেবিট এবং কুরিন সঞ্চিতি ক্রেডিট। এখন আপনার কাছে প্রশ্ন হইতে পারে না স্যার আমি তো কার কাছ থেকে আদায় করি, একটু একটু বলেন তো আমাকে। আমি তো দেনাদারের কাছ থেকে আদায় করি, রাইট? ভালো করে স্যার, যখন আমরা কুরিনটা ধরছিলাম তখন কার উপর ধরছিলাম, সবাই একটু বলি তো। তাহলে ভাই একটু আমাকে বলেন তো, যখন কুরিনটা আপনি ধরছিলেন তখন কার উপর ধরছিলেন, এইটা একটু বলেন আমাকে। অবভিয়াসলি দেনাদার উপর ধরছিলেন। তাহলে আপনি টাকাটা যখন আদায় করলেন, ক্যাশ টাকা কেমনে পাইলেন? হাউ ইটস পসিবল? আপনি তো এরকম হওয়ার কথা ছিল, দেনাদার ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট। আই হোপ আমার কথা কি রং নাকি রাইট একটু বলেন তো। আপনি যখন কুরিনটা ধরছিলেন দেনাদার উপর ধরছিলেন, এখন যখন আদায়টা করবেন উল্টে যাবে, দেনাদার ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট। হাউ ইটস পসিবল? নগদ টাকা কেন আসলো? এইটার ব্যাখ্যা কেউ জানেন না। আপনি কেন জানেন না? কারণ আপনি খুব ভালো করে বোঝেন, আপনি দেখেন খুবই ভালো করে বোঝেন, আপনি এই জিনিসটা কখনো অ্যানালাইসিস করেননি যে ভাই এরকম হইতে পারে, রাইট? আমার কথা রাগ করলে সমস্যা আছে। ওকে ক্লিয়ার? এটুকু বুঝছি আমরা, সবাই কি বুঝছি? ওকে সবাই বুঝছি বুঝছি বুঝছি। তাহলে আলটিমেটলি টাকাটা নগদে দিচ্ছে, কি একজন বলছে নগদে পয়সা দিল, এইসব উল্টাপাল্টা কথা বলে আসলে লাভ নেই। এই যে এইসব মন গড়া কথা বলে, এই মন গড়া কথা বলে কোনো লাভ নেই। আলটিমেটলি দেখেন মন গড়া কথা বলে কোনো লাভ নেই, এই যে যারা এক একটা ব্যাখ্যা দিচ্ছেন না, এইগুলো কোনো ভিত্তি নেই। দেখেন খুব ইজিলি খেয়াল করেন তো, খুব ইজিলি খেয়াল করবেন, ইজিলি দেখেন তো। এই জায়গায় কুরিন সঞ্চিতি কি আছে? ডেবিট আছে। এই জায়গায় কুরিন সঞ্চিতি কি আছে? ক্রেডিট আছে। তাহলে থাকলো কি? থাকলো এখানে দেনাদার ক্রেডিট, ক্রেডিট থাকলো কি নগদান ডেবিট। দেখেন তো আপনি, এবার আমাকে বলেন তো দেনাদারের কাছ থেকে টাকা দেয় যাবে ঠিক আছে কিনা, একটু বলেন তো আমাকে।
দেনাদারের কাছে টাকা আদায়ের ব্যাপারটা ঠিক আছে কিনা একটু বলেন তো। এই যে থাকে, রাইট? এই যে, এই দেখেন, এই যে যাদের কাছে আমার কোশ্চেন ব্যাংকটা আছে, সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। বাংলাদেশের প্রথম প্রশ্ন ব্যাংক যেখানে রিটেন ব্যাখ্যা, এবং প্রথম বাংলাদেশে এই বছরের সবার আগে বাংলাদেশে একটা প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে এটা। এবং এইটা 2023 সালের প্রথম ব্যাখ্যা আছে আমাদের প্রশ্ন ব্যাংকে। 2023 সালে যারা আমাদের প্রথম অবস্থাতে ছিলেন, আপনারা জানেন বাংলাদেশের সবার আগে আমরা প্রশ্ন ব্যাংক আছি, এবং 2023 সালে যে কোশ্চেন আপডেট সব আমরা ব্যাখ্যা দিচ্ছি সবার আগে, ঠিক আছে? যাদের কাছে ম্যাথের ব্যাখ্যাগুলো নাই, আমি প্রথম প্রশ্ন ব্যাংক কিনছেন, আমি পেজে পোস্ট করেছি। তাহলে দেখেন তো আপনি আলটিমেটলি সে দেনাদার থেকে আদায় করছেন, পাইছেন, ব্যাখ্যা পাইছেন, তাহলে প্রুফটা পাইছেন, প্রুফটা পাইছেন, প্রুফটা পাইছেন। ওকে ফাইন, তাহলে প্রুফটা পাইছেন, ঠিক আছে। ওকে, তাহলে আপনি প্রুফটা পাইছেন, প্রুফটা পাইছেন। এখন আসেন, খেলা এখনো শেষ হয়নি। এখন আপনি আমাকে বলেন তো কুড়িন সঞ্চিতি ডেবিটের মানে কি? তাহলে কুড়িন সঞ্চিতি ডেবিটের মানে কি? কুড়িন সঞ্চিতি ডেবিটের মানে কি আমাকে বলেন তো। কুড়িন একটা সম্পদ, রাইট? বিপরীত সম্পদ। তাহলে সম্পদ বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ। তাহলে বেসিক্যালি এর কাজ কি? এর কাজ কি? সম্পত্তি কখন বৃদ্ধি পায়? এই প্লাস হলে। দেনাদার ক্রেডিট এ মাইনাস আই ও। নগদান ডেবিট কখন হয়? এ প্লাস। কুড়িন সঞ্চিতি ক্রেডিট এ মাইনাস, রাইট? সবাই একটু দেখার ট্রাই করতে ভাইয়া। নগদান কি? এ প্লাস, এটা এ মাইনাস। তাহলে আলটিমেটলি খুব ভালো করে দেখেন, প্রত্যেকটা জাবেদায় কি হচ্ছে? কাঠামো পরিবর্তন। আমি কি বুঝছি? প্রত্যেকটা জায়গায় কি আছে? কাঠামো পরিবর্তন। এখন প্রফেসর কুড়িন আদায় মানে কি? কুড়িন আদায় মানে বাংলা ভাষায়, কুড়িন আদায় মানে বাংলা ভাষায় দেনার কাছে টাকা আদায়। তাহলে বাংলা ভাষায় কি বুঝছি? বাংলা ভাষায় বলে দেনার টাকা আদায়। তাহলে এই জাবেদাগুলো নাটক, এই জাবেদাগুলো কি? নাটক। নাটক, নাটক মানে কি? দেনাদারের কাছ থেকে এই জাবেদার মানে বোঝাচ্ছে দেনাদারের কাছে সরাসরি টাকা আদায়, কিন্তু আমি তো সরাসরি ক্যাশ নিচ্ছি না, আমি নিচ্ছি কুড়িন সঞ্চিতি বাবদ, এই জন্যই নাটকটা হইছে। স্যার সরাসরি টাকা দেয় বুঝলাম না। যখন আপনি দেনাদারের কাছে টাকাটা পান, জাবেদা কি হয়? নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। এখানে তো দেনাদারের কাছে সরাসরি পাচ্ছেন না, আপনি কুড়িন বাবদ পাচ্ছেন, তাই এই নাটকগুলা হইছে। কিন্তু মূলত খেলাটা এটাই। ক্লিয়ার? আমরা মূল খেলা বুঝছি। একজন বলছেন ভাইয়া ব্যাজে ভর্তি হবে, সরি ভাইয়া ব্যাজে ভর্তি বন্ধ, ঢাবির ব্যাজে ভর্তি বন্ধ, সরি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই হোপ ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, সবাই বুঝছি একদম। যারা ঢাবিতে পরীক্ষা দিব, আমি কি ব্যাপারটা বুঝছি কিনা একটু বলেন তো। তাহলে কুড়িন আদায় মানে হচ্ছে দেনাদার থেকে টাকা আদায়, কিন্তু কিভাবে? এই স্টাইলে, কুড়িন স্টাইলে, নট। আর যদি দেনাদার থেকে সরাসরি আদায় হলে এটা। তাহলে আমরা ওই যেই লাও সেই কদু, আপনি দেখার ট্রাই করে হয়েছে। এই দেখেন আমার প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে, যেই লাও সেই কদু। সবাই একটু মাথা ঠান্ডা করে বুঝি তো। অনেক এই পর্যন্ত আমার ক্লিয়ার হয়েছে ভাইয়া? তাড়াহুড়া করা করছেন প্লিজ। এখন হচ্ছে গুচ্ছের ব্যাচে ভর্তি, গুচ্ছের ব্যাচে ভর্তি ফি 1500 টাকা। এই নাম্বারে, আপনাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে অ্যাডমিশন নিয়ে ফেলেন। থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হইছে। ক্লিয়ার হইছে, আসেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এবার। প্রত্যেকটা ম্যাথ সলভ হোক, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন। মজার ব্যাপার হচ্ছে তাড়াহুড়া যারা করতেছেন, অনুরোধ করতেছে, দরকার নেই, ঠান্ডা মাথা রিটেনে একটা ক্লাস নিব শুধু বলেছি, ওই একটা ক্লাসে একটু মন দিয়ে করেন, ঠিক আছে? পাইছি। ওকে ফাইন, এই দেখেন তো ভাইয়া, দেখেন তো যেই জিনিসটা এই মাত্র পড়ছেন, দেখেন তো ভাইয়া ঠিক আছে কিনা। যাদের কাছে নাই একটু দ্রুত করে এসএস নিয়ে নেবেন, আপনার জন্য সুবিধা হবে, রাইট? আর আমি প্রশ্ন ব্যাংকটার এই যে ব্যাখ্যাগুলো পেজে আপলোড, দেখেন তো ঠিক আছে কিনা, পাইছেন? তাহলে যেই লাও
যেই লাউ সেই কদু পাইছি আমরা। এই দেখেন এই পাইছি প্রত্যেকটা স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ টু, এই যাবেদা স্টেপ টু। এবারে যে এতটুকু জেনে কি পণ্ডিতি করবা না, এই যে পণ্ডিতি করা যাবে না, এই যে লাস্টে যে প্রমাণ পেলে যে ক্লিয়ার। তাহলে আপনি কেন রিটেনের ক্ষেত্রে ব্যাখ্যা করলে সুবিধা হবে, ক্লিয়ার। ওকে, কুরিন সঞ্চিতি, হ্যাঁ বোন কুরিন সঞ্চিতি হবে, আমি তো জাস্ট শর্ট করে লিখছি কুরিন সঞ্চিতি হবে, ঠিক আছে, আমি তো শর্ট করে লিখছি কুরিন সঞ্চিতি হবে। ওকে থ্যাংক ইউ। আসি পরবর্তী স্টেপ, দেখি এই কোশ্চেনটা আসি তো দেখেন। এরপরে কোশ্চেনটা কি ছিল, এই যে অনুপাত, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এরকম ম্যাথ আমি করাইছি, খুব ভালো করে বুঝবো। এখানে বলেছে মজুত মাল কত টাকা, এই কোশ্চেনের মতো কোশ্চেন আমি হুবহু করাইছি আমার স্টুডেন্ট, এই বছর আমি প্র্যাকটিস করাইছি, আমার মনে আছে, এবং গত বছরে যারা আমাদের কাছে পড়ছে আমরা এগুলা প্র্যাকটিস করাইছি। আসেন কিভাবে করে দেখেন, একটা ইম্পর্টেন্ট একটা থিং এখানে আছে, চলতি সম্পত্তি 1,20,000, চলতি মূলধন এত টাকা, ওকে ফাইন। এবং এখানে বলেছে তড়িৎ অনুপাত এত টাকা। দেখেন তো চলতি সম্পদ আছে, চলতি মূলধন আছে, এখন এই জায়গায় অনুপাত কি আছে, এটা তারল্য সম্পদ, এটা চলতি দায়, খুব ভালো করবে, এটা তারল্য সম্পদ, এটা চলতি দায়। তাহলে তারল্য সম্পদ নামে কোনো সম্পদ এখানে নাই, চলতি দায় আছে 1 ভাগ। তাহলে দেখেন তো চলতি মূলধন 30,000, সম্পদ, আমার এই ম্যাথের ব্যাখ্যাগুলো না বোঝেন আপনি ঢাবি রিটেন আপনার জন্য পাপ। সত্যি কথা বলছি, আমি যেভাবে বিশ্লেষণ করতেছি আপনি না বুঝেন, আপনাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে রিটেনের জন্য। তাহলে চলতি সম্পদ 1,20,000, এর থেকে কত বাদ দিলে চলে যায় 30,000। যারা ঢাবিতে দিবেন আই হোপ আপনি এতটুকু কনসেপ্ট বুঝবেন, আপনার আমার এই লেখা লাগবে না। চলতি দায় হচ্ছে 90,000, কেন সম্পদ মাইনাস দায় মূলধন, তাই দায় কত মাইনাস করলে মূলধন হয়, দ্যাটস কল 90,000। দায় পাইছি কয় ভাগ, 1 ভাগ, আই রিপিট, তাহলে 1 ভাগ সমান সমান 90,000। ওকে, তাহলে কেটার নাম কি, চলতি দায়। স্যার 1/90, তাহলে 0.5 মিনস 0.5 মানে হচ্ছে তারল্য সম্পদ, তাহলে ভাই 1/90, 0.5 মানে কত, হাফ, 45,000। এইটুকু সবাই বুঝছি আমরা, সবাই কি এতটুকু বুঝছি, বুঝছি রাইট। তাহলে ভাইয়া 0.50 মানে অর্ধেক 90, 1/90 হলে 0.50 মানে অর্ধেক 45, এতটুকু ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি চাইছে, মজুত মাল। তাহলে তারল্য সম্পদ কত পাইছি, 45,000, এর নাম কি, তারল্য সম্পদ। সবাই একটু বুঝার ট্রাই করি, তারল্য সম্পদ কত পাইছি আমরা, 45,000 পাইছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে মজুত মাল, তার মানে আমাকে চলতি সম্পদ কত, এত। আমাকে এতটুকু বলেন তো চলতি সম্পদ থেকে কি কি বাদ দিলে তারল্য সম্পদ পাওয়া যায়, কে বলতে পারবেন। আমরা সবাই জানি অগ্রিম ব্যয় সমাপনী মজুদ বাদ দিলে তারল্য সম্পদ পাওয়া যায়। স্যার চলতি সম্পদ থেকে কি বাদ দিলে, অগ্রিম ব্যয় সমাপনী মজুদ। তাহলে স্যার এই জায়গাটায় অঙ্কে আছে সমাপনী মজুদ, তাহলে শুধুমাত্র ওই একটা মালই বাদ দেওয়া হয়েছিল, এখানে অগ্রিম ব্যয় নাই তাই বাদ দেওয়া হয়নি। তাহলে 1,20,000 থেকে কত বাদ দেয়, 75 বাদ দিলে কি 45 হয়, দ্যাটস কল এই 75 নাম মজুদ মাল। কোন মাল, মজুদ মাল। কনসেপ্ট কি ক্লিয়ার। এখন আপনি যদি এই ম্যাথ গুলা আমার পড়ানো অবস্থায় না বুঝেন, পরীক্ষা হলে আপনি 100% আরো বিপদে পড়বেন, রাইট। আমি বুঝাচ্ছি তাও আপনার মাথায় যদি না ঢুকে, তাহলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু আপনাকে বুঝাবেন, আপনাকে রাইট অ্যান্সার। দেখেন একটা জিনিস খুব ইজিলি বুঝেন, প্রথমে অনেক স্টুডেন্ট ক্লাস করছিল, রাইট, এখন কতজন করতেছে, খুব অল্প। তার মানে ঢাবির রিটেন কেউ সিরিয়াস না, সবাই একটু বোঝার ট্রাই করি। তাহলে প্রথমে কিন্তু 300-400 মতো স্টুডেন্ট ক্লাস করলো, এখন আছে 200 সামথিং, 70-80, তাহলে এতগুলো স্টুডেন্ট চলে গেল, দ্যাটস কল এরা আসলে ঢাবির জন্য প্রিপেয়ার না, জাস্ট নাম মাত্র ঢাবিতে দিচ্ছে। অনেকে হয়তো আসলে ক্লাস করে বলবে আমি ঢাবিতে দিব না, রাইট। আপনার কথা মাইন্ড করছেন, আমার কথাই মাইন্ড করা যাবে না, থ্যাংক ইউ। ওকে আসি আসি, তাহলে পরীক্ষা হলে কেমন অ্যান্সার করবো, এক্সাম হলে এরকম অ্যান্সার করবো। এখানে আমরা প্রথমে কি বের করবো, আমাদের প্রথমে কি বের করছি, চলতি দায়। তাহলে আমি তো রাফ করবো, 1 পেজ থাকবে, তারপর আমরা এখানে দেখো চলতি দায় কত, দেখা যাচ্ছে 90,000, কিভাবে, ওইভাবে বুঝতে, কিভাবে, এইভাবে, তাহলে 90,000। ওকে ফাইন, তাহলে ওকে, তাহলে আমরা এই যে 90,000 টাকা, যা কি আমরা বলতে পারি 1 ভাগ সমান সমান 90,000। ওকে হ্যাঁ আমরা পারি, কোনো সমস্যা। এবার আসেন তারল্য সম্পদ, তার তারল্য সম্পদ কত, তারল্য সম্পদ কত হবে, 45,000। এ তোর এত ব্যাখ্যা লাগবে না, কেন কিভাবে পাইলা, ওই যে 90,000 যদি হয় তাহলে তারল্য সম্পদ হবে 45,000। আসো এবার বলো চলতি সম্পদ কত, সরি সমাপনী মজুদ কত, সমাপনী মজুদ, এই ফুল নাম লিখতে হবে, শর্ট লিখতে হবে। সমাপনী মজুদ কি আমরা সবাই জানি, তাহলে চলতি সম্পদ কত, 1,20,000। এখান থেকে এরকম ডাইরেক্ট যেভাবে পড়াই সেভাবে করো, কত বাদ দিলে অ্যান্সার হবে 45, এভাবে। তাহলে এখানে কত, 75, তাহলে আমরা লিখবো অর্থাৎ সমাপনী মজুদ 75,000, শেষ।
হ্যাঁ, এর থেকে শর্টে আর কোনো ম্যাথ হয় না ভাইয়া। এতে কি হলো, তোমার পড়ানোর স্কিল, লেখার স্কিলটা বাড়লো, মানে তুমি লিখলে প্লাস তুমি, ওকে, তুমি কি করলে এটা সলভ করলে, ঠিক আছে, থ্যাংক ইউ। একদম হচ্ছে গুসর ক্লাসে 3 ঘন্টা করে চাই, তুমি এখানে ঘন্টা মাপ করতে আসছো না ক্লাস নিতে আসছো? ওকে ফাইন, ক্লিয়ার। গুচ্ছ 1.0 বাজের ক্লাস হবে? জি ভাইয়া ক্লাস হবে। থ্যাংক ইউ, তাহলে হয়েছে হয়েছে, থ্যাংক ইউ। আমরা এবার পরবর্তী কোশ্চেনে আসি। দেখো এই মালটা আমরা সলভ করছি, এই মালটা আমি ইজি সলভ করছি, রাইট? কিন্তু তুমি দেখো আমি কিন্তু যখন প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যা দিচ্ছি আমি কিন্তু ইজি ভাবে দেয়নি, গোষ্ঠী ক্ষেত্রে সব টেনে নিয়ে আইছি। চলতি মূলধন কেমনে বেরোয় দেখো ভাই, চলতি সম্পদ অতিদায়ের পার্থক্য উত্তর কি হবে? ও উত্তর 90,000। দেখো তড়িৎ অনুপাত কেমনে বেরোয়? এই যে ভাগ দিয়ে দিছি। আপনার মনস্থানে প্রশ্নে উকি মারে 45,000 কোথায় পেলাম? নিচে তো দেখো এখানে উত্তর দেওয়া আছে 0.50, যার অর্থ 0.5 তাল্য সম্পদ এবং চলতি দায়। আরো ভালো করে শিখে রাখো, তাল্য সম্পদ 0.5 মানে 90 অর্ধেক, যা এত মানে আমার পুরো বাংলাদেশের যদি কোনো প্রশ্ন ব্যাংকে আমার থেকে রিটার্নের ব্যাখ্যা দেখাইতে পারো, আমি প্রশ্ন ব্যাংক সবাই ফ্রি দেবো। আমি এটা প্রমিস করলাম, যাও। ওকে ফাইন। এখন এইভাবে কিন্তু এক্সাম লিখলে হবে না, এটা আমার ব্যাখ্যা। তাহলে এক্সামে কেমনে লিখতে হবে? আমি যেভাবে শিখাইছি ওভাবে, এটা তোমার ব্যাখ্যা। ওকে ফাইন, ক্লিয়ার। দেখো ফরজ অনুপাত ক্ষেত্রে এত, ও হ্যাঁ ভুলিও না, এটা মানে তারল্য সম্পদ, চলতি সম্পদ তারল্য সম্পদ বলে, শুধু অগ্রিম বা সহজ বাদে। দেখছো আমার লাইফে যত রকম আমার পড়ানোর থেকেও বেশি ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে? এই যে যেটা দেখছেন এটাই আমার প্রশ্ন ব্যাংক, ঠিক আছে ভাইয়া? প্রশ্ন ব্যাংকের থেকে ব্যাখ্যা এবং শুভ প্রশ্ন ব্যাংকে, থ্যাংক ইউ। ওকে, এবার আসি পরবর্তী স্টেপে। দেখো পরবর্তী কোশ্চেনে দেখি একটু। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আর ইউ জিএস নিয়ে, যারা এই যে ভয় পাচ্ছেন বা যারা চিন্তা করতেছেন যে আমার ঢাবির একটা সিট না হলো গুচ্ছ এবং আর ইউ চাই, তোমাদের লাইফে সেম যে ভুলটা তোমরা করছো এখন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা প্রিপারেশন নিছো। যেমন দেখো আমাদের কাছে কিন্তু আমাদের ব্যাচ আমাদের ব্যাচ ভার্সিটি ব্যাচ 1.0, ভার্সিটি ব্যাচ 2.0, আর ইউ ব্যাচ, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার ব্যাচ, আমাদের হচ্ছে আহ সিউ ব্যাচ, সব মিলে 6,000 শিক্ষার্থী সিউলে যুক্ত আছে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যা। এখন এই সকল শিক্ষার্থী যারা যুক্ত হয়েছে, অনেকে পরে যুক্ত হয়েছে, তোমরা যারা ঢাবিতে পড়তে পারেন অন্য জায়গায় পড়ছো, এই যে মিস্টেকটা তোমরা করছো, তখন চেষ্টা করতেছো আমাদের ক্লাস করে ভাইয়ার কাছে যদি একটু পড়তে পারতাম। অন্য জায়গায় যারা ঢাবিতে টপ করে, সরি এক্সামে টপ করে, আমাদের এখানে তারা গোল লেখা এসে, তাহলে আলটিমেটলি কোশ্চেন সবকিছু তাদের মনে হয় যে আমি নতুন করে আপনাদের সাথে শুরু করতে চাই, তাদের জন্য আর ইউ প্লাস জিএসটি 3.0 এই হচ্ছে অলরেডি 200 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে ফেলছে। আমাদের ব্যাচ শুরু হচ্ছে 15 তারিখ থেকে, 16 তারিখ থেকে মনে হয়। টার্গেট আর ইউ, টার্গেট জিএস2, এই কোর্সগুলো পাবা। সরি 15 তারিখ থেকে শুরু, এবং এই ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচে সব ক্লাস ফ্রি। থ্যাংক ইউ সো মাচ, এটা সবচেয়ে স্পেশাল গিফট। এবং এই ব্যাচে সব ক্লাস ফ্রি প্লাস বেসিক ক্লাস হবে শুরু থেকে 25 তারিখ। 27 তারিখ থেকে 3500 কোশ্চেন ব্যাংক নিয়ে একটা বই সলভ। এইটা করলে তোমার বাংলাদেশে আর কিচ্ছু লাগবে না, তোমার আর লাস্ট ম্যাচটা এইটা করলে আর এইটা পড়লে, এবং বইটা ফ্রি দেবো পিডিএফ। আর আমাদের বইগুলো যারা এই যে বইটার কথা বললা, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। এটা কিনলে তোমার ঢাবি রাবি চবি গুচ্ছ 7 ক্লাস কোনো প্রশ্ন ব্যাংক না লাগবে না। এবং এটা হচ্ছে মডেল টেস্ট অফলাইন, এটা মূল্য 490 টাকা, এটা হলো 350 টাকা। থ্যাংক ইউ। আর একটা হাতে লেখা বই। আসো পরবর্তী কোশ্চেনে, চাঁদা থেকে একটা কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা দেখো আমাদের স্টুডেন্টরা করবে, ওরা 3 সেকেন্ড অ্যান্সার করবে। চাঁদা আইবের অঙ্ক 3 সেকেন্ড। এই পুরাপান কথা বলতো ভাইয়া যারা করছিস। 50,000 তার মধ্যে বিগত মানে বিগত বকেয়া হয় মাইনাস, আগামী মানে অগ্রিম হয় মাইনাস, চলতি বকেয়া যোগ, অ্যান্সার শেষ। তাই 5 সেকেন্ডে অ্যান্সার করাও যায়। কি বলছি, 5 সেকেন্ডও অ্যান্সার করা যায়। ওকে 5 সেকেন্ডে অ্যান্সার, আমাদের স্টুডেন্টরা 5 সেকেন্ডও পারবে, হয়েছে। তাহলে ইটের খেলা শেষ, 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবি তো? শিখাইছি না আমি? এই কথা বলো, শিখাইছি কিনা? শিখাইছি কিনা কথা বলো, হক কথা বলবা, শিখাইছি কিনা, ঠিক আছে? শিখাইছি কিনা হক কথা বলো। হয়েছে? শিখাইছি, আই হোপ শিখাইছি, রাইট? এই দেখছো মজা এখানে। ওকে তাহলে কিভাবে অ্যান্সার করবা? একবারে অ্যান্সার শেষ। 50,000, 50,000 তার সাথে বিয়োগ যাবে 5,000, তার সাথে বিয়োগ যাবে 7,500, তার সাথে যোগ যাবে 5,500। আমার স্টুডেন্টরা বলো তো শেষ কিনা? মানে অনেকে খুঁজতেছে ভাইয়া সূত্র লেখা লাগবে, এই সূত্র তো মনে থাকে না। ভাইয়া একটা ছোট টেকনিক আছে, চলতি যোগ করবা বিগত বিয়োগ করা, শেষ, ঠিক আছে? এই তো এইভাবে অ্যান্সার। ওকে ক্লিয়ার। যারা এই অ্যান্সারটা বুঝতেছো না, ভাই আমি তো আপনার ব্যাজে পড়ি না, আমি তো বুঝিনি, প্লিজ আমার ভাই বোন এইটা দেখো, সবাই দেখো সূত্রটা এটা এটা এটা। এই সূত্রটা অ্যানালাইসিস করতে 30 মিনিট সময় লাগবে, যে 30 মিনিট তুমি যদি ভালো করে ওই অ্যানালাইসিস দেখো তোমার কাছে 3 সেকেন্ড লাগবে। আর এখন তোমাকে সূত্র মুখস্থ করা লাগবে, আর ওই টেকনিকটা শিখলে 3 সেকেন্ড লাগে। আমার ইউটিউবে একটা ফ্রি ক্লাসে দেখে নিবে। এখন 30 মিনিট তো আমার হ্যাঁ ইনভেস্ট সময় নেই, স্বাভাবিক। এই যে অ্যান্সার 43,000, ঠিক আছে? টেকনিকটা তাও একটু জেনে রাখো। শুধু অগ্রিম মানে চলতি অগ্রিম, শুধু বকেয়া মানে চলতি বকেয়া। এই টেকনিকটা তখনই বুঝবা যখন তুমি আমার এই 30 মিনিটের ভিডিওটা দেখবা। থ্যাংক ইউ সো মাচ।
ওকে ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার। আসি পরবর্তী স্টেপে। এরপরে কোশ্চেন কি আমরা দেখি একটু। এরপরে কোশ্চেন হচ্ছে একটি ফার্মের মালিকানা সত্ত্বের প্রভাব, মালিকানা ব্যয়ের প্রভাব। দেখো একটি ফার্মের মালিকানা ব্যয়ের প্রভাব সবাই একটু দেখার ট্রাই করি। ফার্মের মালিকানা সত্ত্ব ব্যয়ের ফলে কি হয়, এটার অ্যান্সার কি? অ্যান্সার একদম পানি। মালিকানা সত্ত্বর ব্যয়ের ফলে কি হয়, সমস্যা লিখবো এরকম অ্যান্সার। ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কি পায়? অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। ক্লিয়ার? অ্যান্সার শেষ। অ্যান্সার কি? শেষ। অ্যান্সার হয়েছে ভাইয়া শেষ। ওকে ফাইন, অ্যান্সার শেষ। ওকে আসি তাহলে অ্যান্সার শেষ। এখন ভাইয়া এখান থেকে বিস্তারিত কিছু কি শেখা যায়? কত বিস্তারিত শিখবা শোনা তুমি আমার। দেখো এই যে তুমি এই মালিকানা সত্ত্বর গোষ্ঠী জ্ঞাতি সহ যদি সামনে বছর কোনো কোশ্চেন আসে এর বাইরে যাবে না। মালিকানা সত্ত্ব থেকে যে গোষ্ঠী জ্ঞাতি সহ যদি কোনো কোশ্চেন আসে এর বাইরে যাবে না। বুঝতে পারছি? বলতে পারছি। ওকে থ্যাংক ইউ। আসি পরবর্তী স্টেপ। দেখো এখানে কি বলেছে দেখার ট্রাই করি। এই একটা ম্যাথ বলেছে চেক পাঠায়, চেক টাকার পরিমাণ কত টাকা ছিল। ওকে খুব ভালো কথা। দেখো এখানে বলেছে আমার হালিম কোম্পানি একটি কাছে 2/10 N30 শর্তে 3,000 টাকার একটি পণ্য বিক্রয়। করিমের কাছে 500 টাকার পণ্য বিনষ্ট পণ্য ফেরত। আচ্ছা খুব ইজি না ভাইয়া এটা? দেখো কেমনে অ্যান্সার করে, 3,000 তার থেকে মাইনাস করে 500, তাই কত 2,000। ওকে ফাইন। এই 2,000 উপরে কয় পার্সেন্ট সবাই একটু দেখার চাই কি, 2,000 উপরে কয় পার্সেন্ট? 2%, রাইট? সরি 2500 থাকে, তাহলে 2500 উপরে কয় পার্সেন্ট? 2%। 2% করলে কত? বা দেখো 10% 250, 1% 25, 2% 50, রাইট? তাহলে 2% কত? 50। তাহলে 50 বাদ দেওয়া থাকে 2,450 টাকা। কারণ এই দেখো বারটা বাদ দেওয়ার পরে যে পণ্য যে পরিশোধ পাওয়ার সময়ের মধ্যে পরিশোধ হয়েছে, এই জন্য 2,450 টাকা অ্যান্সার। এটা সবাই পারি। তাহলে দেখো সহজ ম্যাথ আসছে, তাহলে কঠিন ম্যাথ কি আছে? এই প্রশ্নগুলো পারবেন। হ্যাঁ আমি জানি এই প্রশ্নগুলো পারবেন, কিন্তু তাহলে সবাই কিন্তু 8টার মধ্যে, যদি 8টার মধ্যে ম্যাথ আসে হচ্ছে 6টা থেকে 7টা, 6টা থেকে 7টা, তার মানে এই 6টা থেকে 7টার মধ্যে 3টা 4টা সবাই পারে, বাকি 3-4টা কেউ পারে না। বাকি 3টা বা 4টা কেউ পারে না। এই 3-4টার কারণে চান্স হয় না। তাহলে চান্স হয় না কেন আমরা বুঝছি, 3-4টা ম্যাথই পরীক্ষা হলে আটকে যাবে। ওইরকম ম্যাথের কারণে আমরা চান্স পাবো না। আশা করি বোঝা গেছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আসি দেখো এখানে কি বলছে, লাভ ক্ষতির পরিমাণ কত টাকা। আচ্ছা ওকে খুব ভালো। আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা এখন মজা লড়বে, কারণ এই কোশ্চেন আমি হুবহু করাইছি, আমার হুবহু সেটা আছে, আমি এখনো প্রুফ দিতে পারবো। এই কোশ্চেন আমি হুবহু করাইছি। এখন আপনি আমাকে বলবেন ঠিক আছে কি বলেছে এখানে। দেখেন দেখেন আগে সলভ করি। সম্পত্তি দেয়, বছর শুরুতে সম্পত্তিও দেয় 3 লাখ আর 1 লাখ। তাহলে সম্পত্তি শুরুতে, তাহলে সম্পত্তি থেকে দায়বাদ দিলে মূলধন কত? 2 লাখ। দেখেন হুবহু বলতে একটু সংখ্যা চেঞ্জ হতে হবে। সারা বছরে মালিকের বিনিয়োগ এত টাকা, মালিকের বিনিয়োগ মানে কত? আচ্ছা অতিরিক্ত মূলধন। এবং এত টাকা উত্তোলন কোন পাশে? ডান পাশে বসে। আমার স্টুডেন্টরা খেয়াল আছে কিনা একটু বলো তো আমাকে। সমাপনী মূলধন প্রাণের মূলধন আছে 20% বেশি। প্রাণের মূলধন কত টাকা? দেখো প্রাণের মূলধন কত? প্রাণের মূলধন আছে 20,000। 2 লাখ, 2 লাখের 20% করলে 40, তাহলে 2,40,000 অ্যান্সার শেষ। 2,40,000 অ্যান্সার শেষ। বলো তো আমাকে, 2,40,000 অ্যান্সার শেষ। তাহলে 2,40,000 আর 10,000 3,40,000। দুই পাশ সমান করতে হবে 3,40,000। দুই পাশের পার্থক্য কত টাকা ভাইয়া? পার্থক্য আছে মাত্র 90,000। এটাই আমার অ্যান্সার। নিকলাম। এই হক কথা কন ক্লিয়ার কিনা? এক কথা ক্লিয়ার? ক্লিয়ার। আসেন এবার আসেন, এটা ক্লিয়ার হয়েছে? পারছে। এটা কোন টেকনিক ভাইয়া? একতরফা দাখিলার ম্যাথ কিভাবে টেকনিক আপনি করলেন মনে রাখবেন। প্রারম্ভিক মূলধন এই পাশে, অতিরিক্ত মূলধন এবার, সমাপনী মূলধন উত্তোলন এই পাশে, দুটো পার্থক্য আনসার শেষ। আসেন ভাইয়া এবার একটু বিস্তারিত যাই। আপনার তো শিখতে হবে, রাইট? আপনি তো শেখার জন্য আসছেন, আপনি তো এখানে শেখার জন্য আসছেন, রাইট? ওকে ফাইন। আল্লাহ আমিন। ওকে 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 একটু সময় নিচ্ছি। দেখেন তো ভাইয়া এটা আমার শীট, প্রায় মেলে কিনা ভাইয়া? দেখেন তো ভাইয়া কনসেপ্ট মেলে কিনা? এন্টারপ্রাইজে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, এই যে সারা বছর ধরে তিনি এত টাকা উত্তোলন বিনিয়োগ করেন, সংখ্যা চেঞ্জ আছে, এত টাকা উত্তোলন করেন, সমাপনী মূল্য প্রারম্ভিক 20% বেশি। উক্ত বছরে নিটলাম নিট করে মেলে কিনা এই কোশ্চেনটা? সংখ্যাবাদে সব মেলে কিনা দেখেন তো।
ওইছে মেলে। ওকে ফাইন। মেলে ভাইয়া একটু আমাকে বলেন তো। এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন স্যার এমনও তো হইতে পারে যে আপনি এটা এই প্রশ্ন আসার পরে ইনক্লুড করছেন। এই হারামি কথাবার্তা বললো না, ঠিক আছে? এটা গত বছরে যে সকল স্টুডেন্ট আমার ছিল, গত বছরে আমার যে স্টুডেন্ট ক্লাসে তোমরা কেউ থাকো যে সেকেন্ড টাইমার, একটু বললো তো আমাকে। আমার গত বছরের শীট আছে এই যে এটা, এটার এই শীট আমি আপডেট, গত বছরের আগের শীট এটা, মানে এটার শীটের বয়স অনেক বেশি, ঠিক আছে? সো এই কথা কেউ কইও না, তাইলে ভাইয়া সমস্যা। ওকে, ক্লিয়ার? বুঝছি আমরা। তাহলে ব্যাপারটা হচ্ছে কোশ্চেন গুলা আমি বলতেছি না যে আমার এখান থেকে কমন আসে, এইটা বলতেছি না। কোশ্চেন যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন হবে, ঠিক আছে? যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনি এরকম মানে প্যাটার্নটা মিলবে আর কি, হুবহু তো কখনো মিলবে না, ঠিক আছে? প্যাটার্নটা কোশ্চেন মিলবে। এখন এটার ব্যাখ্যা এই যে, এটা দারুণ একটা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছি, আপনি এটা নোট ডাউন করে নেন, ঠিক আছে? এটা দারুণ একটা ব্যাখ্যা আছে, এই যে ব্যাখ্যাটা, এই যে যারা এই কোশ্চেনের ব্যাখ্যা জানেন না আপনি একটু নোট ডাউন করে নেন প্লিজ। এই যে এই কোশ্চেনের ব্যাখ্যাটা এই যে, নিলেন দ্রুত। কোশ্চেনটা একতরফা থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ, দ্রুত করে নোট ডাউন করেন। ওকে, ডান 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 ডান, ওকে ফাইন। তাহলে এবার আপনি আমাকে বলেন, আপনাকে আমি বলেছিলাম আপনি যদি আমার সাথে আর ইউ জিএসটি ব্যাচে লেগে থাকেন, 3500 এমসিকিউ ব্যাংক সলভ করেন, আর 3500 এমসিকিউ সবার জন্য, তাহলে আপনি কেন চান্স পাবেন না? ওকে, থ্যাংক ইউ। আসি আসি এবার পরবর্তী স্টেপে দেখি। এই যে, এই যে এরপরে ম্যাথটা কি আছে, এই যে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত টাকা, ইউনিট প্রতি চাইছে, রাইট ভাইয়া? এইটা একটু কঠিন আছে। দেখেন তিনটা ম্যাথ সলভ করলাম পরপর, সহজ সহজ, এবার এটা কঠিন আছে, রাইট? ওকে, দেখো এখানে কি আছে, প্রতি ইউনিট। তাহলে আমি কি বুঝাতে পারছি, আমি আশ্বস্ত করছি আমার প্রিয় ভাই বোন, আমি প্রমিস করছি যে কোন স্টুডেন্ট আমার সাথে 3500 এমসিকিউর ব্যাংক যে সলভটা আনবো, এই কোশ্চেন গুলার আমরা উইদাউট এমসিকিউ তে সলভ করার ট্রাই করব, উইদাউট অপশনে। তাহলে ওই কোশ্চেন গুলো যদি সমাধান করে, বিশ্বাস করেন ঝাবির রিটেনের জন্য আপনি প্রো হবেন। এখন আপনি বলতে পারেন কেন, কারণ ওই কোশ্চেন তো আমি উইদাউট এমসিকিউ তে সলভ করাবো। ওই কোশ্চেন সবার জন্য, ঢাবি রাবি চবি গুতো সব জায়গার কোশ্চেন সলভ করবো, কারণ আমি কোশ্চেন কই পাবো এত কোশ্চেন। তাহলে ওই কোশ্চেন গুলো সলভ করলে আপনি প্রো হবেন, আপনি প্রো মানে আপনি মাস্টার প্রো হবেন ইনশাল্লাহ। ওকে, তাই তাহলে ভাইয়া ওটা শুরু হবে 25 তারিখ থেকে, সব ব্যাচের জন্য এই ক্লাসগুলা, ওরা সবাই মানে ওই ক্লাসগুলো সব বাধ্যতামূলক করা লাগবে, এরকম করে দিব আমরা। আচ্ছা, উৎপাদন ব্যয়টাকে বের করি। প্রতি ইউনিটের চাইছে, আচ্ছা দেখেন তো, একটি পণ্যের এত ইউনিট, আচ্ছা বুঝলাম, প্রত্যক্ষ কাঁচামাল এত টাকা, প্রত্যক্ষ ব্যয় এত টাকা, উৎপাদন উপরিব্যয় ব্যয় এত টাকা। তাহলে আমার প্রথমে কাজ কি, উৎপাদন ব্যয়টা বের করতে হবে। তাহলে উৎপাদন কেমন বের করে দেখেন, 10,000 কত 500, সবাই খেয়াল করেন তো কত আছে উৎপাদন ব্যয়, কত হবে বলেন? উৎপাদন ব্যয় কত হবে বলেন, নিজেরা আপনার আনসার করেন, উৎপাদন ব্যয় এখানে কত হবে? এটা না পড়লে খবর আছে, এটা না পড়লে কিন্তু খবর আছে, বলেন উৎপাদন ব্যয় কত হবে? উৎপাদন ব্যয় কত বলেন? ওকে, আসি তাহলে আমরা সমাধান করি। 10,500, 21,000, আল্লাহ 15,300, তাহলে 21 আল্লাহ 10, 31, 31 আর 10, 41,000, 48, 48,800, রাইট? কত হচ্ছে, সরি 46,800 হচ্ছে টোটাল। এটা উৎপাদন ব্যয়, এটা ক্লিয়ার? তাহলে আমরা পরীক্ষায় কেমনে লিখবো উৎপাদন ব্যয়? প্রথমে কি লিখবো, উৎপাদন ব্যয় কত হবে, 10,500 প্লাস 21,000 প্লাস 15,300 সমান সমান হচ্ছে 46,800। এইটুক ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার আছি আমরা? এইটুক ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ইউনিট প্রতি চাইছে, তাহলে আমাকে বলেন তো উৎপাদন ব্যয় চাইছে, তাহলে উৎপাদন ব্যয়টা আমরা পাইছি, তাহলে এটা মোট উৎপাদন ব্যয়, রাইট? তাহলে ইউনিট প্রতি, তাহলে ইউনিট কত, 46,800, তাহলে আমি কি লিখবো এখানে, ইউনিট, ইউএনআইটি, ইউনিট ভাগ কত, 15,600। তাই এইটা ক্যালকুলেশন করতে পারলে আমার আনসার হয়ে যাবে। তাহলে ভাইয়া কিভাবে আনসার করব, ওয়েট শেখাচ্ছি, আগে আজানটা শেষ হোক।
ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা আপনি দেখেন তো কিভাবে সলভ করে। আচ্ছা, অনেকে ভাগ পারতেছেন না, সবাই একটু দেখেন তো, খুব ইজি। এই 15 রে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 15 45,000, এই 6 রে বা 3 দিয়ে গুণ করেন, 3 6 18, 45 আর 1800, 16 46,800। স্যার 3 দিয়ে ভাগ করলাম মিলে গেল। স্যার যদি এখানে 3.25 হতো, ভাইয়া ভার্সিটির স্যাররা এত পাগল না, এমনি ক্যালকুলেটর নাই, আবার অমনিতে তোমাকে এত কঠিনটা দেবে, বুঝতে পারছো? এখন বাদে এরকম থাকতো তাহলে আমি কি করতাম, যেরকম থাকতো ভাইয়া উপরে অন্য কোনো সংখ্যা থাকতো, তখন আমি কি করতাম, এটা 62,400 আছে, তাহলে ভাইয়া কি করতাম, এটা একটা ইম্পর্টেন্ট। দেখো এখন তুমি 3 দিয়ে গুণ করো, 3 15 45, অনেক ডিফারেন্স। 4 15 60 কাছাই গেছে, তাহলে 15,000 দিয়ে ভাগ করলে 60,000, আর 6 এবার গুণ করো, 6 4 24, তাহলে 2400 আর 60,000 মিলে গেছে, তাহলে 4 দিয়ে ভাগ করা যায়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, ঠিক আছে? এরকমই হবে পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি তোমাকে এখন বলি, আমি যদি এখন তোমাকে বলি ভাইয়া এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তুমি কি হাসবা? আমাকে বলো, তবে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তুমি কি হাসবা? তাহলে আসো, আমি নিজেও জানি না কোথা থেকে রিপিট হয়েছে, আসো খুঁজি কোন কোশ্চেন রিপিট। বিশ্বাস করো আমি নিজেও জানি, তাহলে আমার উৎপাদন ব্যয় সেটা আমি পাবো, এটা দেখার দরকার। একটা অ্যাডমিশন স্টুডেন্ট যে যত বেশি অ্যানালাইসিস করতে পারে সে চান্স পায়। দেখবো আমরা কোথা থেকে রিপিট হয়েছে। তাহলে আমাদের উৎপাদন ব্যয় শীট হচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি, উৎপাদন ব্যয় শীট হচ্ছে, আমি দেখি এখানে যাই দেখে আছে কিনা, আমি নিজেও জানি না উৎপাদন ব্যয় শীট কততে আছে। আমাকে একটু সময় দিবা, সবাই সাথে থাকবা প্লিজ, তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় দেখো। আমরা দেখবো কোন ভার্সিটি কোশ্চেন থেকে রিপিট হইলো, রাইট? এই যে উৎপাদন ব্যয় শীটটা পাইছি, এই যে শীটটা পাইছি, এই যে উৎপাদন ব্যয় শীটটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে দেখবো কোন ভার্সিটিরে রিপিট করলো এটা, কারণ আমাদের এটা জানার দরকার আছে কিনা, অবশ্যই জানার দরকার আছে, রাইট? আমরা একটু দেখ, 1টা মিনিট সময় দাও, এখনই খুঁজে বের করবো ইনশাল্লাহ। যদি আল্লাহর রহমত থাকে ইনশাল্লাহ পারবো, আর যদি না পারি তাহলে সরি। জাস্ট আমি দেখার ট্রাই করছি যে পারবো কিনা। আমরা খুব সম্ভবত রাজশাহীর দিকে যাবে, আমার যতটুকু মানে ভালো ধারণা, আমার মাথায় যতটুকু খেলতেছে আর কি। একটু সময় দাও, মানে টাইম নষ্ট করতেছি না, আমরা দেখতেছি কোথা থেকে আসছে, তাহলে আমাদের একটা কি হবে, একটা বিশাল একটা মানে ভালো লাগে কাজ করে, যে আমরা খুঁজে পাইছি, ব্যাপারটা এরকম। কিন্তু আল্লাহ আল্লাহ মিলাই দিও। তোমরা একটু দেখার ট্রাই করো তো, তোমরা একটু দেখো, হ্যাঁ? আর ছোট করে দিই, তাহলে আমার জন্য তাড়াতাড়ি হবে দেখতে। বাল, এখানে নাই নাই নাই, এখানেও নাই, উৎপাদন ব্যয় নাই, কিরে পাবো না নাকি? চেষ্টা করি, মানুষ চেষ্টা করলে তো সব পারে, রাইট? আছে কিনা একটু দেখার ট্রাই করি, তোমরা একটু জানাও তো তোমরা পাইছো কিনা, তোমরা একটু দেখো। ওফ ও, আমি পাইলাম না, তোমরা দেখো তো তোমাদের কাছে আছে কিনা। এ হে 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 লা লা লা, এ হে 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 লা লা লা। এই দেখো কিসের কোশ্চেন, এটা প্র্যাকটিসের কোশ্চেন। এ হে লা 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 লা, দেখছো? এই যে দেখো, এত টাকা উৎপাদন করে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, উৎপাদন ব্যয়, এটা না, এই যে এটাই একক প্রতি ব্যয় কত, দেখছো?
এই যে রিপিট হয়েছে, এটা কিসের কোশ্চেন? কোনো ভার্সিটি কোশ্চেন, কিন্তু আমার শীটে প্র্যাকটিস সেকশন দেওয়া আছে, মানে আমার শীটে কোনো ইয়ার কোশ্চেন নাই, প্র্যাকটিস দেওয়া আছে, মানে এক্সট্রা প্র্যাকটিস আছে, বুঝছো? একদম হচ্ছে ডিউর 22-23, এটা তো অবশ্যই, এটাও তো রিপিট করেছে, অবশ্যই এটা রিপিট হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝছি, ওকে ফাইন। একদম হচ্ছে ডিউর 22-23, আমরা তো ডিউর 22 রিটেন কোশ্চেনই সলভ করতেছি, ওকে ফাইন। তাহলে দেখেন এই জায়গায়, তাহলে এটা কিসের কোশ্চেন? আমার ইম্পর্টেন্ট এমসিকিউ থেকে এটা দেওয়া আছে আমাদের প্রেশিটে। এই যে কোশ্চেন রিপিট, আমার কিছু না ভাই, আমার কোনো ক্রেডিট এখানে না ভাই, ঠিক আছে? জাস্ট ইয়ার কোশ্চেন যে রিপিট হয়, সলভ করে, প্রশ্ন সলভের কেন বিকল্প নেই, এবার কি বুঝছি? প্রশ্ন সলভের কেন বিকল্প নেই এবার কি বুঝছি আমরা। কিরে কখন আসলি? তারা ক্লাস শেষ করিনি। এবার আমরা হিসাব বিজ্ঞানে এটা শেষ। তাহলে 8-এর মধ্যে কয়টা প্রশ্ন আমাদের কাছে কঠিন হইলো? এটা আমাদের কাছে কঠিন লাগছে, রাইট? আমাদের কাছে এটা সহজ লাগছে, একটা সহজ, দুইটা সহজ লাগছে, রাইট? তিনটা সহজ লাগছে, চারটা প্রশ্ন আমাদের সহজ লাগছে। আমার চারটা প্রশ্ন সহজ লাগছে, রাইট? হ্যাঁ, চারটা প্রশ্ন আমরা সহজে পারছি, এবং তাড়াতাড়ি হয়েছে চারটা। তাহলে বাকি চারটা প্রশ্ন আমরা কিন্তু, আর একটা রিটেন 5টা, মানে থিওরি ছিল একটা, তাহলে পাঁচটা আমরা মোটামুটি 4টা থেকে 5টা আমরা সহজে পারছি। তাহলে চান্স কারা পাবে বুঝছি আমরা, চান্স কারা পাবে? ওই বাকি 4টা কোশ্চেন যারা পারবে এরা চান্স পাবে, বুঝছি আমরা সবাই, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আমরা বুঝেছি, ওকে ফাইন। তিনটা কঠিন লাগছে, তিনটা থেকে চারটা অনেকের কঠিন লাগছে, রাইট? থ্যাংক ইউ। এবার আসেন হিসাব বিজ্ঞানের রিটেন 2021-22, সবাই প্রিপেয়ার? আমরা 21-22-এর জন্য, আমাকে সবাই প্রিপেয়ার 21-22-এর জন্য, সবাই প্রিপেয়ার? আমরা কি 21-22-এর জন্য সবাই প্রিপেয়ার? কথা বলি, আমাদের যাদের কোশ্চেন ব্যাংক আছে তারা পেজ নাম্বার বের করবে হচ্ছে, আমাদের কাছে যাদের কোশ্চেন ব্যাংকটা আছে তারা বের করবো পেজ নাম্বার হচ্ছে ঠিক লিখিত 48 নম্বর পেজ বের করবো, তাদের সেকেন্ড এডিশন আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আসেন এবার আসি, এইবার কোশ্চেনটা কি আছে? কোন নীতি অনুযায়ী আলোকে আয় হিসাব? আমার স্টুডেন্টরা মিথ্যা কথা যদি বলিস ধ্বংস হয়ে যাবে, সত্যি করে বলতে আমি বলেছিলাম আয় অর্জিত হলে লিপিবদ্ধ হয়, ব্যয় সংগঠিত লিপিবদ্ধ, দুটো কথা বলছিলাম। একটা কথা বলছিলাম আয় অর্জিত লিপিবদ্ধ হয়, এক কথায় বলেছিলাম ব্যয় সংগঠিত লিপিবদ্ধ হয়, ব্যয় সংগঠিত। তাহলে কোন নীতি অনুযায়ী মনে আছে? আয় স্বীকৃতি বা মিলকরণ, মনে আছে? মনে আছে, মিথ্যা কথা বলি না, খবরদার, খবর আছে কিন্তু, ওকে থ্যাংক ইউ। তাহলে এই কোশ্চেনটা দেখি একটু, তাহলে আয় স্বীকৃতি অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে আয় স্বীকৃতি বা মিলকরণ দিতে পারিস, কোনো সমস্যা, আয় স্বীকৃতি বেস্ট হয়, ওকে। এবং এই আয় স্বীকৃতি কাকে ফলো করে জানিস? বকেয়াকে ফলো করে, বকেয়া, বকেয়া কাকে বলে? গ্যাপকে, গ্যাপ কাকে বলে? আধুনিক হিসাবে এই সবে যাবো না, ঠিক আছে? এই কোশ্চেনটা পারবি, খুব সহজ আর কি। এখন তোরা যারা এইটা নিয়ে ভাইয়া ভাইয়া ও ভাইয়া আমি তো জানি না, আমার জন্য কিছু দেন, ওকে তোমার জন্য কি দেবো দেখো। তোমরা যারা জানো না বা তোমরা যারা এই টপিকসটা নিয়ে একটু অজ্ঞ আছো, মানে জাস্ট জানতে চাও, তাদের জন্য এই যে এই ক্যাপসুলটা কই গেল, এইটা তাদের জন্য। এইটা দেখো, এই দেখো গোষ্ঠী সহ দেওয়া আছে। এই বছর রিটার্ন এটা আসছে, সামনে বছরে নাও আসতে পারে, সামনে বছর কি আসতে পারে? আয় স্বীকৃতি। আয় স্বীকৃতি কাকে বলে? এই আয় স্বীকৃতি কাকে সমর্থন করে? এই গোষ্ঠী সহ পড়লে মিনিমাম এখানে 10টা এমসিকিউ, 10টা রিটার্ন বেরোবে, 10টা এমসিকিউ, 10টা রিটার্ন বেরোবে। আয় স্বীকৃতি অনুযায়ী কি করা? অগ্রিম আয় যোগ করা, বিয়োগ করা। আসেন প্রমাণ দিই, এই একটা এমসিকিউ, এই একটা এমসিকিউ, এই যে একটা এমসিকিউ, খুব ভালো করে শুনি। দেখেন আপনার মনে হচ্ছে বকেয়া ভিত্তিক কি জিনিস, দুইটা বিষয়ে একটা এমসিকিউ, এখানে পাইলাম 4টা, এই প্রত্যেকটা লাইনে 2টা করে এমসিকিউ আছে। দেখেন এই যে দেখেন, এই যে বিষয় দেখেন, বকেয়া ভিত্তিক আয় অর্জিত হয়, দেখছেন মিলছে? এই দেখেন যে আয় অর্জিত হয়, আর ব্যয়, আর কি হয়? ব্যয় কি হয়? সংগঠিত হয়, পাইছেন? এই যে ব্যাখ্যাটা পড়লে আপনার এই টপিকে যত এমসিকিউ সব ক্লিয়ার। নীতিমেলাগুলো প্যারায় আছি, আমার পেট ব্যথার স্টুডেন্ট হলে আপনার প্যারা থাকার কথা না, কারণ আমি পড়াইছি। মিলকরণ ব্যয়, ব্যয়ের ক্ষেত্রে মিলকরণ, আমি ওটাই বলেছিলাম, মিলকরণ ব্যয় আমি ওখানে পড়াইছিলাম আপনাকে। হ্যাঁ, আপনি হাসাহাসি করেন না, দাঁত কালায় হাসেন না, আমি এখানে বলেছিলাম যে কি হিসাব কালে অর্জিত বা হচ্ছে কি, অর্জিত বা হচ্ছে সংগঠিত ব্যয়। তাহলে অর্জিত বললে কি হবে? আয় স্বীকৃতি। আমি এটা বলেছিলাম বা ব্যয় স্বীকৃতি, কারণ বা হিসেবে আমি লিখেছিলাম এখানে ব্যয় সংগঠিত। কেলায় হাসেন না, কেলায় আসলে সমস্যা যাবে, ওকে ক্লিয়ার? আমি এখানে কথা লিখেছিলাম, কি লিখেছিলাম? আমি এখানে লিখেছিলাম যে আয় স্বীকৃতি বা ব্যয় সংগঠিত হয়, এই জন্য এখানেও আমি লিখেছিলাম আয় স্বীকৃতি বা ব্যয় মিলকরণ। মিলকরণ বলতে আমি একে মেনশন করছি, ঠিক আছে? উল্টাপাল্টা কেলাইলে সমস্যা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই সমস্যা থেকে আপনার মতো স্টুডেন্টরাই, আপনারা কি করেন? ক্লাস করেন, সাথে কিছু করেন, আবার গালি দেন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাদের সবাই হেদায়েত দান করুক। আপনার সকল কনফার্ম জান্নাতি, একদম বিশ্বাস করেন, কনফার্ম জান্নাতি, ওকে ভাই আসেন। এখানে বলেছে চলতি সম্পদের পরিমাণ কত। মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে একটা বয়স, মানে বা বয়স ঠিক না, একটা স্টুডেন্ট
ওর কমপ্লেন হচ্ছে আমাদের ক্লাসের ডিউরেশন বেশি, এই জন্য ওর ভালো লাগে না, এই জন্য আমার নামে গালি দেয়। তখন আমি বললাম তুমি গালি দাও কেন? কারণ আপনার আমার পছন্দ হয় না। কি পছন্দ হয় না? আপনার ক্লাসে অনেক বেশি সময় ধরে পড়ান। কি ক্লাস? ফ্রি ক্লাস। আচ্ছা, মানে আমি ফ্রি ক্লাস বেশি সময় ধরে পড়াই, এটা তোমার ভালো লাগে না? তুমি, আমি বললাম আমি কি তোমার জোর করি? যখন ফেসবুকে ক্লাসে জোর করি, না জোর করে না, কিন্তু আপনার জন্য আমার টাইম নষ্ট হয়। তখন আমি দাঁতটা কামড় দিয়ে সহ্য করলাম যে আল্লাহ আমার দোষ দাও। তখন আমি ওরা বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, আমি শোনাবো আজকে, যাও এই ভাষা শোনাবো, ঠিক আছে? ওকে, এই ভাষা শোনাবো, আসলে তোমার বিশ্বাস করবো না। হ্যাঁ, আসো। এখানে বলা হয়েছে চলতি সম্পদের পরিমাণ কত। আচ্ছা দেখো, কোম্পানির এত টাকা চলতি মূলধন অনুপাত এত, এটা চলতি সম্পদ, এটা চলতি দায়। তাহলে চলতি মূলধন আছে, সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন 2, তাহলে 63,000 ভাগ 2, রাইট? এক ভাগে কি পাবো? 1 ভাগ পাবো, রাইট? তো আমার লাগবে চলতি সম্পদ, যা লাগবে তার সাথে ভাগ দেবো 5, শেষ। এই কোশ্চেনটাও ইয়ার কোশ্চেন রিপিট হয়েছে, এটাও কোন কোশ্চেন রিপিট হয়? তাহলে প্রশ্ন ব্যাংক সলভ করলে লাভ না ক্ষতি, এই জন্য বলেছিলাম এই মালটা সলভ করো। এই মালের রাবির কোশ্চেন আছে, ছবির কোশ্চেন আছে, এই ছবির কোশ্চেন আছে, গুসার কোশ্চেন আছে, 7 কলেজ, যে কোনো একটা জায়গার প্রশ্ন এখানে 100% এর কোশ্চেন। আমি বললাম বলি রাবিতে আসছে কোন ইয়ারে, ঢাবিতেও আসতে পারে, তবে রাবিতেও আসছে কোনো একটা ইয়ারে। ওকে ওকে, ক্লিয়ার? বুঝছি আমরা, এটা আর কোশ্চেন, এটা এক সম্পূর্ণ প্রিভিয়াস এর কোশ্চেন। আসতেছি দাদা। তাহলে এখানে বলেছে সংশোধিত বইতে এন্ট্রি লিপিবদ্ধ করতে হবে কত টাকা। ভালো করে বুঝি, এটা একটা আমাদের কিসের কোশ্চেন, খুব ভালো করে শুনি। একজন বলছেন 22 সালের আগে অ্যাকাউন্টিং রিটার্ন ছিল, 22 সালের আগে অ্যাকাউন্টিং রিটার্ন ছিল, সেটা একটা করে কোশ্চেন তো 8 মার্ক, একটা করে কোশ্চেন আসতো এরকম বড়, এই জন্য ওগুলা বাদ। 4 মার্ক না 5 মার্ক এরকম ছিল, একটা কয়েকটা কোশ্চেন আসতো, ওগুলা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ওরকম কোশ্চেন দেখেন, এখানে বলা হয়েছে 23 সেপ্টেম্বর তারিখে সিগমা কোম্পানির ভবিষ্যৎ। এই কোশ্চেনের মূল সমস্যা আমরা যখন পড়ি আমাদের মাথা করে এত বড় কাজ তো পারবো না, কঠিনের কিছু নেই। ভবিষ্যতের জন্য তারা 350 টাকা চেক গ্রহণ করেছিল সিগমা কোম্পানি, এছাড়াও ভুল 350 টাকার চেক। এই দেখো, এটা হচ্ছে ভুল সংশোধন থেকে। আজ পর্যন্ত হিসাব বিজ্ঞানের জগতে ভুল সংশোধন থেকে কোনো দিনও কোনো কোশ্চেন আসেনি এমসিকিউ, বেসিক্যালি আজকে রিটেন হামদাই দিয়েছে। ও আমার শিক্ষার্থীরা খেয়াল করো, ভুল সংশোধন মানে যে একটা টপিকস আছে, এটা অনেক স্টুডেন্ট জানো না। ভুল সংশোধন নামে যে একটা টপিকস আছে, এটা আমার অনেক স্টুডেন্ট জানি না। আমার পেইড বাজে শিক্ষার্থীরা কদিনই পড়াইছি কিনা। ভুল সংশোধন থেকে কোনো এমসিকিউ আসে না, কিন্তু ভুল সংশোধন থেকে রিটেন আসছে। তাহলে ভুল সংশোধন নামে যে কোনো টপিকস আছে, অনেক স্টুডেন্টরা জানে না। কোন অধ্যায় অনেক স্টুডেন্ট বলতেই পারবে না। এখানে যারা ক্লাস করতেছে বুকে হাত দিয়ে বলতো, এই ভুল সংশোধন পড়ছো সবাই? বুকে হাত দিয়ে বলতো কে কে পড়নি? ওকে, বুকে হাত দিয়ে বলতো, বুকে হাত দিয়ে, একদম মিথ্যা কথা বলবো না। ভুল সংশোধন যে টপিকস এটা কি তুমি জানতা? কে জানো? সত্যি করে বলতো, ভুল সংশোধন নামে একটা টপিকস আছে, এটা কি তুমি জানতা হিসাব বিজ্ঞানে? মিথ্যা বলবো না কিন্তু, একদম সত্যি করে বলছি, মিথ্যা বলা মহাফত। অনেকে জানতা না, এটা আমি জানি। দেখো, আমি যখন পড়াইছিলাম তোমাদেরকে বলেছিলাম ভুল কয় প্রকার? ভুল 2 প্রকার। আমি আমার স্টুডেন্টরা বেসিকটা শিখো, ভুল 2 প্রকার। একটা কি? একতরফার ভুল, একটা 2 তরফার ভুল। আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করো, তোমার পেইডে আসো কি নাই আমি দেখার দরকার নেই, তুমি মন দিয়ে বোঝো, মন দিয়ে বোঝো, মন দিয়ে বোঝো। দেখো, খুব ভালো করে দেখো কি হয়েছে এখানে। 350 টাকার চেক গ্রহণ, রাইট? তাহলে চেক যখন গ্রহণ করছো, রাইট, কি বলছে? ভবিষ্যতের জন্য, তাহলে ভবিষ্যৎ মানে অগ্রিম, তাহলে অগ্রিম চেক গ্রহণ, রাইট? তাহলে যাবেটা বেসিক্যালি কি হওয়ার কথা? নগদান অথবা ব্যাংক ডেবিট, আর অনুপার্জিত আয় ডেবিট, কারণ অগ্রিম গ্রহণ করছো। অনুপার্জিত আয় ক্রেডিট, রাইট? অগ্রিম গ্রহণ করছো, এটা হওয়ার কথা, কিন্তু তুমি কি হয়েছে? নগদান ডেবিট এবং প্রাপ্য হিসাবে ক্রেডিট করো। তাহলে ভুল করে কি করছো? নগদানকে তো ডেবিট করছো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রাপ্যকে ক্রেডিট করছো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা বলে ফেলতো, তোরা লক্ষ্মী ছেলেরা কোন ধরনের ভুল লেখার কথা ছিল? নগদান ডেবিট, অনুপার্জিত আয় ক্রেডিট, ভুল করে লিখে ফেলছো অনুপার্জিত আয়ের জায়গা প্রাপ্য। মনে আছে তার নাম কয়টা ভুল? লেখার কথা ছিল অনুপার্জিত আয়, এটা তো লেখনি, একটা ভুল, ওই জায়গায় প্রাপ্য লিখছো, কয়টা ভুল বলো তো সবাই, একটু বলো তো। ওকে, সবাই একটু বলো তো, সবাই একটু বলো তো। আমি পড়াইছি, কিন্তু পেইড বাজে বাইরে যারা আছে তাদের বলছিলাম। ওকে, বলো তো ভাইয়া, তাহলে বলো আমাকে, তাহলে এখানে কয়টা ভুল? 2টা ভুল, তার নাম দুতরফা। স্যার অনিশ্চিত কে আসবে? নো আসবে না। কখন আসতো একতরফা হইলে? তাহলে 2 তরফা ভুল আমরা কেমনে সমাধান করতাম? আমাদের শিক্ষার্থীদের কি মনে আছে? তখন আমরা কি করতাম? আমাদের কি মনে আছে? আমরা একটু বলি তো, আমরা একটু বলি, আমাদের কি খেয়াল আছে? বলেন, আমাদের খেয়াল আছে? এবার কি করতাম? এই প্রাপ্য যে ভুল করে ক্রেডিট করছি, এখন ডেবিট করে দিতাম। আর মূলত ক্রেডিট হওয়ার কথা কি ছিল? অনুপার্জিত আয়, সে অনুপার্জিত আয় ক্রেডিট।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা সঠিক জবাবটা কি হবে? প্রাপ্য ডেবিট আর অনুপার্জিত আয় ক্রেডিট। অনুপার্জিত আয় ক্রেডিট, এটা হচ্ছে সঠিক জবাব। কেন? এই দেখেন তো ভাইয়া, এই জায়গায় প্রাপ্য হিসাব কেসে ডেবিট, এই জায়গায় কেটে গেল, হিসাব অনুযায়ী সেই একই থাকতেছে, নগদান ডেবিট আর অনুপার্জিত আয় ক্রেডিট, এটাই থাকে, নগদান ডেবিট অনুপার্জিত আয় ক্রেডিট থাকে। কিন্তু সংশোধনের জাবেদা কি হবে? প্রাপ্য ডেবিট অনুপার্জিত আয় ক্রেডিট। কেন? প্রাপ্য ভুল করে ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট করব, আর অনুপার্জিত আয় তো ক্রেডিট করার কথা ছিল। আমার পেট ভিতরে স্টুডেন্ট, ওদের কাছে পানি, বাকি অনেক স্টুডেন্ট হয়তো আপনি যদি না বুঝেন, ভুল শুধু আমার ক্লাস আছে, ক্লাসে দেখবেন প্লিজ, কারণ এর উপরে 30 মিনিট একটা ক্লাস আছে, দুই তরফা দাখিলা ভুল বলে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, স্যালুট, বাস স্যালুট। তাহলে কি আমরা বুঝছি জাভা বিশ্ববিদ্যালয়ে রিটেনের জন্য এমসিকিউ সিলেবাস সম্পূর্ণ আলাদা? ইয়াস, সম্পূর্ণ আলাদা বলতে প্যাটার্ন আলাদা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসি, একতরফা ভুল হলে কিন্তু অন্য কিছু, তো আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, চলতি বছরে বর্ষার অর্জিত প্রিমিয়াম বাবদ রাজস্ব কত টাকা? সবাই একটু খেয়াল করে, বর্ষার অর্জিত প্রিমিয়াম বাবদ রাজস্ব কত টাকা। দেখো এখানে বিমা প্রিমিয়াম কত টাকা আছে? 1,80,000। প্রিমিয়াম বাবদ উক্ত বছরের প্রিমিয়াম 1,80,000, উক্ত বছরের প্রিমিয়াম সমন্বিত এত টাকা থেকে এত টাকা বৃদ্ধি পায়। তাহলে আমাকে এতটুকু বলো, বৃদ্ধি কত টাকা পাইছে? 60,000 থেকে 80,000, তাহলে বৃদ্ধি কত পাইছে বলো? বৃদ্ধি কত পাইছে এর থেকে? তাহলে 20,000 বৃদ্ধি পাইছে না? আমরা কি বলছি, বৃদ্ধি কত? 20,000। একটু ক্লিয়ার? তাহলে বৃদ্ধি কত ভাইয়া? একটু ক্লিয়ার? বৃদ্ধি পেয়েছে 20,000। তাহলে আমাকে বলো তো খুব ভালো করে, চলতি বছরে বীমা কোম্পানি ক্রেতার কাছ থেকে 1,80,000 টাকা প্রিমিয়াম বোধ নাই। উক্ত বছরে অনুপার্জিত আয়, তাহলে অনুপার্জিত আয় সমন্বিত এত, অনুপার্জিত আয় বাড়ছে, তাহলে অনুপার্জিত আয় বৃদ্ধি পাইছে। তাহলে আমাকে বলো তো, আমরা বেসিক্যালি বীমা প্রিমিয়াম আছে 1,80,000, তাহলে বীমা প্রিমিয়াম আছে, অনুপার্জিত আয় বৃদ্ধি পাইছে। আমি আবার বলি, অনুপার্জিত আয় বৃদ্ধি পাইছে, অনুপার্জিত আয় বৃদ্ধি, সবাই একটু বুঝি, অনুপার্জিত আয় বৃদ্ধি পাইছে, সবাই কি এতটুকু বুঝছি? তাহলে অনুপার্জিত আয়ের নাম, অনুপার্জিত আয়ের নাম কি? অগ্রিম, রাইট? অনুপার্জিত আয়ের এক নাম কি? অগ্রিম। তাহলে আমরা চলতি বছরে বীমা আছে কত? 1,80,000, এখান থেকে অগ্রিম বাদ দিব কত? 20,000। কেন? অগ্রিমটা বাদ যায়, তাহলে 20,000 বাদ দিয়ে কত থাকে? 1,60,000। সবাই কি ক্লিয়ার কনসেপ্ট? স্যার আপনি কেমনে বুঝলেন? এই যে বৃদ্ধি যতটুকু একটু বের করলাম, বের করে ওইটুকু নামে কিন্তু অগ্রিম, অনুপার্জিত মানে অগ্রিম, তাহলে অগ্রিমটুকু বাদ দিলাম। কেন? কারণ আমার 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 অবভিয়াসলি কি বাদ যাবে? আমার অগ্রিমটা বাদ গেলেই আমরা চলতি বছর নিটটা পাবো, রাইট? একজন বলছে ডিউ কি ফুল সিলেবাস? তুমি এখনো তোমার মাথা খোলেনি, তোমার এখনো মাথা খোলেনি, এখনো মাথা খোলেনি যে ডিউ কোন সিলেবাস? হাই রে স্টুডেন্ট, হাই রে স্টুডেন্ট, পরীক্ষার এখনো 1 মাস টাইম আছে, পরীক্ষার গুনে গুনে টাইম আছে 1 মাসের মতো, তোমার এখনো মাথায় খোলেনি 1 মাস 7 দিন যে ডিউর কোন সিলেবাস? হাই রে স্টুডেন্ট, আল্লাহ তোমাদের সবাই হেদায়েত দান করুক। এইসব কথা বলা না, বললে আবার আমার গালি দেয়। সমস্যা আছে ইদানিং, আমি অনলাইনে তখন একটু কড়া কথা কই, আমার অনেকে গালি দেওয়া শুরু করছে, দেখছো তো? আমি জিডি করে আসছি অলরেডি, ওই যে গালিগালাজের কারণে। কারণ হচ্ছে কিছু স্টুডেন্ট আছে ওরা বেশি প্রেশার নিতে চায় না, ওরা চায় যে ওদেরকে পাম্পভর্তি মেরে উঠাই দিয়ে উপরে, তখন দেখা যাচ্ছে ওরা, তখন ওদের হার্ট লাগে যে আমি যখন বলি যে ভাইয়া এগুলা এগুলা করতে হবে, তখন আমাদের স্টুডেন্টরা ওরা আমার গালি দেয় যে ভাইয়া আপনি, ও ভাল লাগে না, আমার জাহিদ ভাইয়ের ভালো লাগে না। মানে ব্যাপারটা আছে অনলাইনে এরকম, জাহিদ ভাইয়ের তার ভালো লাগে না, যে গালি দেবে, মানে ব্যাপারটা বুঝছো কিনা? ভাল লাগে না, কেন ভাল লাগে না? আমি এই যে কিছু কটু কথা বলি, একটু হার্ড করে কথা বলি, একটু কঠিন জিনিস পড়াই, এই ব্যাপারগুলোর জন্য আমার ভালো লাগে। একটু পাম্পর টিমের সস্তা পড়াইতাম, ওদের সবাই ভালো লাগতো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, ক্ষমা করে দিও যদি আমি কখনো কারো মানে কষ্ট দিয়ে থাকি, কষ্ট দিয়ে কখনো চাই না কষ্ট দিতে, বাট কষ্ট দিয়ে সরি। দেখো 3 মাসের অফিস ভাড়া, সবাই একটু খেয়াল করো, 3 মাসের অফিস ভাড়া এখানে কত আছে? 30,000 টাকা, রাইট? 3 মাসের ভাড়া আছে 30,000 টাকা, সবাই জানি। 1 মাসের ভাড়া কত? 1 মাসের ভাড়া হচ্ছে 10,000। একটু ক্লিয়ার? সবাই কি একটু ক্লিয়ার? 1 মাসের ভাড়া 10,000, একটু ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো তো, এখানে কি আছে? ভাড়া আছে, অফিস ভাড়া আছে, অগ্রিম, রাইট? তাহলে 3 মাসের ভাড়া আছে, অগ্রিম আছে, রাইট? তো এখানে আমাকে এতটুকু বলো, 2000 ডিসেম্বর মাসে চাঁদা, আমার পেইড বাজার স্টুডেন্ট, আগে আমার পেইড বাজারের প্রশ্ন, গতকাল ক্লাসে কি শিখাইছিলাম অগ্রিম থাকলে কার জাবেদা হবে? এ বাচ্চা ছেলেরা, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা এতটুকু বলো, আমি কি গতকাল ক্লাসে শিখাইছিলাম অগ্রিম থাকলে জাবেদা কার? এটার ব্যাখ্যাকে দিয়েছিলাম, মজা হবে। দেখো আমি বলেছিলাম অগ্রিম থাকলে ব্যয়ের জাবেদা, সবাই তো এই কথা বলে, আমি ব্যাখ্যা দিয়েছিলাম। তাহলে ব্যয়ের জাবেদা কি? ব্যয় ডেবিট অগ্রিম ব্যয় ক্রেডিট, कैसे हुआ? ওকিম ভাই কত টাকা? আমি একটু আগে বের করছি, 3 মাসে 30, 1 মাসে 10, ওই 1 মাসে 10 মানে ওটাই আমার কি, সরি, 3 বছরে
সরি 3 মাসে 30, 1 মাসে 10, ওইটাই আমার অ্যান্সার। কেন? আমি ব্যয়টা দিচ্ছি। আমার বাচ্চা ছেলেরা যদি এখানে বলতো ব্যয়, তাহলে জাবেদা কি হইতো? উল্টে যেত। এটার কিন্তু প্রমাণ আমি গত ক্লাস দেখা, যে কোনো বই এটা প্রুফ নাই, আমি প্রুফ দিছি কেন জাবেদা এরকম হয়। মনে আছে? অ্যান্সার শেষ। যদি এখানে বলতো শুধু ব্যয়, তাহলে আমি কি বলতাম? অগ্রিম ব্যয় ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট, আর হচ্ছে অগ্রিম ব্যয় লিখে অগ্রিম ভাড়া লিখতাম, এটা ভালো তো। আর ভাড়া ক্রেডিট, ঠিক আছে? তখন কয়টা? 20,000 টাকা যাবে হয়তো। এটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ মজা পাইছো। আর যারা জানো না, মাথায় রাখবা, যদি এখানে বছর প্রথমে অগ্রিম থাকে, যাবে হবে ব্যয়। এখন দেখো সবাই এই কথা বলে, কিন্তু আমি এটা প্রুফ দিছি। এটা প্রুফ দিচ্ছি কারণ এর উপর আমি ক্লাস নিয়েছি তাই। ওকে, আমার সমন্বয়ের উপর ক্লাস আছে, ওটা ইউটিউব থেকে দেখে নিও যদি ফ্রিতে দেখতে চাও। একদম হচ্ছে টাকার অ্যামাউন্ট। সৈকত খেয়াল করো আমার ভাই, 3 মাস, তাহলে এখানে আমার যাবে দেবো ব্যয়ের। সৈকত ভালো করে খেয়াল করো, ব্যয়ের যাবে হবে। তাহলে সৈকত এখানে 3 মাসে 30,000 টাকা ভাই, খেয়াল করো, এটা অগ্রিমের টাকা। তাহলে সৈকত 1 মাসের টাকা কত? 10,000, এইটা হচ্ছে ব্যয়। ওই 1 মাস ছোট যেটা, এটা হচ্ছে ব্যয়, ঠিক আছে ভাই? ছোট হচ্ছে ব্যয়, ওই টাকাটা হবে, ঠিক আছে? ওই টাকা, ছোট টাকাটা হবে। থ্যাংক ইউ। দেখো এই কোশ্চেনটা, আরে এই কোশ্চেন দেখলে সবাই একদম জ্বর, মানে পরীক্ষার হলে সবগুলোর জ্বর চলে আসবে এই কোশ্চেন দেখলে। একদম। তাছাড়া নিজের থেকে বলতো জ্বর এসছি না এখনই, এখনই যে দেখছিস এখনই কি সম্ভব? এই দেখেই কি অ্যান্সার করবি? মন থেকে বল, এই দেখার পরে কি অ্যান্সার করবি? তোর কি ইচ্ছা আছে? আর 5 মিনিট লাগে আমাদের ক্লাস, হ্যাঁ? এই দেখলে কিন্তু অ্যান্সার করবি না। দেখ, এই যে ব্যাপারগুলো, অথচ কি চাইছে? সংরক্ষিত মুনাফার পরিমাণ আছে, রাইট? তো দেখ তো, বছরের শুরুতে মুনাফা কয় টাকা আছে? শুরুতে মুনাফা কত আছে? এই যে 50,000 টাকা আছে, রাইট? এই যে 50,000, এটা ভালো করে বোঝো। তাহলে মুনাফা আছে 50,000, আছে আছে, খুব ভালো করে বুঝি আমরা। তাহলে সংরক্ষিত, এই অঙ্কটা কোথা থেকে আছে জানো? এই অঙ্কটা আইছে আমাদের, আমরা যে সংরক্ষিত মুনাফার একটা আর্থিক বস্তু নিয়ে করছিলাম না, ওখান থেকে আসছে। আমার পেইড বাজেট এটা বলেছিলাম যে তোমাদেরকে এরকম একটা ম্যাথ আমি করাবো, মনে আছে তোমাদের? এইখানে এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে মুনাফা প্রথমে এত টাকা, এর সাথে নিট মুনাফা যোগ হয়, রাইট? তাহলে এত জিনিস সংরক্ষিত দরকার, মালিকানা সত্ত্ব বের করছো, করছো। তাহলে ভাইয়া এটাকে মনে করো সংরক্ষিত মুনাফা না মালিকানা সত্ত্ব, এইটুকু মনে করো। এটা কি মনে? মালিকানা সত্ত্ব মনে করো। তাহলে আমি মালিকানা তো মনে করো, মুনাফা আছে এত টাকা। দেখি এই বছর আরো কোন নিটাই আছে নিটাই, তো নিটাই কি হয়? অলওয়েজ যোগ হয়। মালিকানা তো বের করার সময় নিটা যোগ হয়। মালিকানা সত্ত্ব ফিলিংস দ্যাট মালিকানা সত্ত্ব, ওকে ফাইন। দিলাম। এবার দেখো তো এখান থেকে কি বাদ যায়? আমাদের উত্তোলন বাদ যায়। উত্তোলন কি আছে? নাই। উত্তর লভ্যাংশ আছে, কারণ লভ্যাংশ বাদ যায়। লভ্যাংশ কত? এই যে 20,000 টাকা লভ্যাংশ। লভ্যাংশ কি যায়? বাদ যায়। ওকে, তাহলে আর কিছু আছে? শেয়ার ফেয়ার, এগুলো তো কোনো কাজ নেই, এগুলা কোনো কাজ নেই, এগুলো তো জাস্ট খামাখা, এই যে এগুলো খামাখা সব। আমার 3টা জিনিস লাগে, হয়ে ক্লিয়ার ক্লিয়ার। কত? 90,000, 60, 90। অ্যান্সার শেষ। তাহলে আমি কোন কোন জিনিস ফলো করব? এত বড় ম্যাথ যাই আসুক, এগুলো আসলে আমার লভ্যাংশ ফলো করব, আছে কিনা, আর মুনাফা আছে কিনা, এই এই দুটা জিনিস সবচেয়ে বেশি ফলো করবো। ফাইন, এই দুটা জিনিস সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ? এত বড় ম্যাথ লেগে ভয় পাওয়ার কোনো কারণে অ্যান্সার শেষ। এটা হচ্ছে ইন্টারেস্টিং খেলা। আর এরকম একটা ম্যাথ আসছে শেয়ারের অধ্যায় থেকে, শেয়ার বন্টনযোগ্য লভ্যাংশ, গতকাল ক্লাসে আমি আর পেট শিখাইছি। ওইটা একটু সময় লাগে, তাই আমি আর তোমাদেরকে শিখাচ্ছি না ফ্রিতে। কারণ হচ্ছে কি, আমি এটা সলভ করার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু এর ব্যাখ্যা করতে গেলে আমার অনেক সময় লাগবে। সো আমার দায়িত্ব তোমাকে এটা সলভ করে দেওয়া, তাই। আর বাকি পেট বাজিসটা তোমাদের কিন্তু শিখে ফেলছি, তোমরা আবার আমার উপর রাগ করিও না। দেখো এটা যাবে দেখি, এখানে একটা ইন্টারেস্টিং খেলা আছে, খুব ভালো করে বোঝো। এখানে বলছে ন্যাশনাল এর অবলোপন সম্পর্কিত জাবেদা। আচ্ছা, কুরিন অবলোপন সম্পর্কিত জাবেদা, খুব ভালো করে শুনি, হ্যাঁ? কুরিন অবলোপনের পদ্ধতি দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে নাম্বার 1 প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। ওকে ফাইন। তাহলে পরোক্ষ পদ্ধতি, একটা প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে? ওকে, তাহলে একটা আছে পরোক্ষ পদ্ধতি, আর একটা প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো এখানে কি বলছে? এখানে কুরিনের কথা বলছে, রাইট? কুরিন, দেখো কুরিন অবলম্বন মানে বেসিক্যালি কুরিন অবলম্বন মানে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে করা হয়। তাহলে কুরিন অবলম্বন মানে কোন পদ্ধতি? প্রত্যক্ষ। তাহলে এই প্রত্যক্ষ পদ্ধতি যাবে দেখি আমার পেট ব্যথার স্টুডেন্টরা, তোমরা তো অবশ্যই পারবা। যারা পেট ব্যথা তারা তো তোমরা গুলি বুলেটের মতো ইনশাআল্লাহ পারবা। যে কুরিন সরাসরি পদ্ধতি যাবে দেখি কুরিন ডেবিট আর দেনাদার ক্রেডিট, মনে আছে সবার? এত বড় ম্যাথ দেখার কোনো দরকার নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার শেষ। কত টাকা কুরিন? কয় টাকা ভাই একটু দেখি তো। পুরো কুরিন 500 টাকা, এই যে 500 টাকা, এই যে 500 টাকা, শেষ, অ্যান্সার শেষ, ঠিক আছে? তাহলে এত বড় ম্যাথ সহজ সমাধান, কারণ তুমি সিস্টেম জানো। তাহলে অবলম্বন মানে কি? সরাসরি পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি যাবে দেখি যারা কুরিন ডেবিট দেনাদার ক্রেডিট। ভাই তাহলে পরোক্ষ পদ্ধতি বললে কি হতো? দুইটা যাবে না, একটা হচ্ছে পরোক্ষের এক নাম সঞ্চিতি, একটা কুরিন ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট, আর একটা কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট, ঠিক আছে? এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি চাইলে ওরকম দুইটা যাবে হবে। ক্লিয়ার?
একটু আগে এরকম একটা ছিল না, শোনো একটু আগে এরকম, ওটা আলাদা ছিল, ওইটা এটা অনেক আলাদা, ওইটা এটা অনেক সহজ। তাহলে এত বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, আমাদের খেলা শেষ, এখানে আর কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে সবার সাথে ভালো একটা সময়ে, ভালো সময় কাটলো। আই হোপ বেটার কিছু পাইছো, রিটেন অ্যানালাইসিস অনেক কিছু বুঝছো। আমাদের ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচ এবং যারা আছি রিটেনের কোশ্চেন, আমাদের পেইড ব্যাচের জন্য একটা বার্তা দিই, হয়তো ভাবছো রিটেন এখানেই শেষ, কিন্তু না ভাইয়া, রিটেন শেষ হয়নি। কেন শেষ হয়নি? রিটেনের খেলা শেষ হয়েছে, কিন্তু ওয়ার্ম আপ এখনো চলবে। কিরকম চলবে? আমাদের 3500 যে কোশ্চেন ব্যাংক সলভ আছে, সেখানে আমরা আমরা 750টার মতো করে অ্যাকাউন্টিং কোশ্চেন রাখছি, সেটা সলভ করে 2000 প্লাস যাবে। ম্যানেজমেন্ট রাখি 750টা, সেটা সলভ করে 2000 প্লাস যাবে ইনশাল্লাহ। এইগুলা সমাধানের মাধ্যমে আপনি রিটার্নের জন্য প্রো হবেন, এমসিকিউর জন্য প্রো হবেন, আপনি টোটাল অ্যাকাউন্টিং এর জন্য প্রো হবেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে রিটার্ন ক্লাস শেষ হয়েছে, কিন্তু এখনো আমাদের খেলা চলবে। কি খেলা চলবে? আমাদের পেইড ব্যাচে 25 তারিখ 27 তারিখ থেকে ওয়ার্ম আপ শুরু হবে এমসিকিউ সলভের। ওই এমসিকিউ সলভ গুলা কারা কারা করবে? সবাই করবে, কারণ ওখানে আমরা ঢাবির, আমরা রাবির, আমরা সিইউর কোশ্চেন আনবো, আমরা জিএসটির কোশ্চেন আনবো। আমরা জিএসটি অধিভুক্ত 19 বিশ্ববিদ্যালয় আলাদা পরীক্ষা, তো এখন দেখছো তো 22টা, এই 22টা আলাদা পরীক্ষা হইতো না, আলাদা পরীক্ষা তো 19টার, ওই 19টার প্রশ্ন আমরা কালেক্ট করে তোমাদেরকে সলভ করাবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে আমরা বুঝছি তাহলে আমরা কি করতে যাচ্ছি। শাহরিয়ার স্যার ইংরেজির উপর 500 প্রশ্ন অ্যানালাইসিস করবেন, বাংলার উপর 1000, ফাইন্যান্স এবং মার্কেটিং এর 500, সব মিলে 1500, 3500। এই 3500 কোশ্চেন একটা টোটাল কি আসবে? বুম। বুম মানে কি? একটা টোটাল পিডিএফ বুক। এই 3500 কোশ্চেন অ্যানালাইসিস করতে পারলে একটা অ্যাডমিশন স্টুডেন্টের আর কিচ্ছু লাগবে ইনশাআল্লাহ। ভাইয়া আপনি এইগুলা করাবেন, আপনি বুঝছি, তাহলে ভাইয়া লাভ কি আমাদের? রাইট, আমরা বেসিক কবে আর ইউ জিএসটি যারা অ্যাডমিশন নিচ্ছি, আগে আপনাকে বেসিক শিখাবো কত? 16 থেকে 25। তাহলে 27 থেকে কি শুরু হবে? এমসিকিউ সব। কাদের জন্য? সবার জন্য। এই কাজগুলো কারা করবে? সবাই করবে। ওকে, কারা করবে? সবাই করবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউ এবং জিএসটি মধ্যে কিভাবে এনরোল করবেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। জাস্ট ছোট্ট একটা ইস্যু বলি, একদম ছোট্ট একটা ইস্যু বলি, খুব ভালো করে বলি, আমি বারবার বলছি। আর ইউ এবং জিএসটি কোর্স কত? 1500 টাকা, রাইট? যদি কারো ফ্যামিলির সমস্যা থাকে, আই রিপিট ফ্যামিলির সমস্যা থাকে, আই রিপিট একটা কল করবা, রাইট? কোন নাম্বারে কল করবা? 01706082902 অথবা 01575519888। তাহলে এই নাম্বারে কল করবা, কি বলবা? জাহিদ ভাই বলেছে আমার ফ্যামিলি প্রবলেম, আমাকে একটু হেল্প করেন। এখন তোমার ফ্যামিলির সমস্যা না, তাও তোমাকে কল দিচ্ছ, তুমি একটা নাফরমান, তুমি আমার সাথে প্রতারণা করছো, আর আমার সাথে টিচারের সাথে প্রতারণা করবো না। আমি আবার বলছি, আমি তোমাকে কেন বললাম, তুমি ফ্যামিলির সমস্যা না, তাও তুমি ওই কথাটা বলছো, তাহলে তুমি একটা বেয়াদব, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা মিথ্যুক। এই কাজটা করা যাবে না। যাদের একত্রিত প্রবলেম, সমস্যার করে এনরোল করতে পারবে না, কোর্স ফি এত টাকা, যদি গুচ্ছ জুন মাসে হবে, হাতে তালি দাও একটা, পেট ব্যথা হিসেবে হাতে তালি দাও, সবাই একটা হাতে তালি দাও। তুমি এই জন্য হাতে তালি দিবা, আমাকে শাহরিয়ার স্যার বলছে আজকে জুন মাসে হলে আমাদের আরও যেদিন শেষ হবে এক্সাম, নতুন একটা কোর্স হবে অনলি জিএসটি, আবার কোর্স আসবে। ওই কোর্সে কারা অ্যাডমিট হবে? তোমার ফ্রেন্ডরা, যারা ঢাবিতে চান্স পায়নি, যারা রাবিতে খারাপ করছে, যারা আমাদের কিছু, তারা অ্যাডমিট হবে। তাহলে এই যে অনলি জিএসটি যে একটা কোর্স আসবে, জুন মাসে যদি পরীক্ষা শেষ হয়, তাহলে ভাইয়া পরীক্ষা হবে জুনের 30 তারিখে বলেছে, আরও এক্সামটা শেষ হবে কবে? আরও এক্সাম শেষ হবে আমার মার্চ মাসে। তাহলে মার্চ মাসে শেষ, মার্চ থেকে জুন, তাহলে মার্চ মাস 3, এপ্রিল, মে, জুন, তুমি এই 4টা মাস তুমি কি করবা? মার্চ এপ্রিল 4টা মাস কি আঙ্গুল চুষবা? তাহলে এই 4টা মাস কি পড়াশোনা করবা না? এই 4 মাসের জন্য একটা টার্গেট জিএসটি ব্যাচ আসবে। কি ব্যাচ? এই ব্যাচটা আমাদের 1.0, 2.0 আর ইউ জিএসটি রানিং ব্যাচ সবাই সম্পূর্ণ ফ্রিতে পাবে। তাহলে ভাই আমাদের 2বার রিভিশন হচ্ছে, কাল্লা চুলকায়নি, ইয়াস গিফট, খুশি? তাহলে একটা জিনিস বুঝছো, আর ইউ জিএসটি প্রিপারেশন এই ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ, রাইট? তাহলে ওই ব্যাচের কোর্স ফি কত? এখনই বলছি 1000 টাকা আসবে কোর্স ফি, এখনই, স্টিল না, এখনই বলবো। তাহলে ওই ব্যাচটা, এই ব্যাচটা আর ইউ জিএসটি, তাহলে এই ব্যাচে ভর্তি লাভ কি? লাভ হচ্ছে মার্চ মাসের আগে একবার রিভিশন পাচ্ছ ফুল একদম আর ইউ জিএসটির জন্য। আবার
আর ইউ পরীক্ষার পরে মার্চ থেকে জুনে আবার রিভিশন পাচ্ছ, বা যদি মে মাসে পরীক্ষা হয় জিএসটির এই 3 মাসে শেষ হবে, বা যদি এপ্রিলে পরীক্ষা হয় জিএসটির ওই 2 মাসে শেষ হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? খুশি হইছো? তাহলে এটা আগের তো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। তাহলে ভাই আপনাদের এতগুলা ব্যাচ কেন আসে? আসো একটু বুঝাই। তাহলে ভাই অনেকে আপনাদের নামে খারাপ বলে, 1.0 ব্যাচ আসলো, ব্যাচ 2.0 আসলো, ব্যাচ আর ইউ জিএসটি আসলো 3.0, তাহলে এতগুলা ব্যাচ কেন? সিইউ এবং জেইউ আসলো কেন? 1.0 ব্যাচ যখন আসছে সেখানে 3300 স্টুডেন্ট ব্যাচে ভর্তি নিয়ে ভর্তি বন্ধ করছি আমরা। বাংলাদেশে একটা মাত্র ব্যাচ যেখানে ভর্তি বন্ধ হয়। তারপরে অনেকগুলো স্টুডেন্ট বলছে ভাইয়া নতুন কোর্স চাই। কেন? কারণ আমরা তো ওই ব্যাচের ক্লাসে তাল নিতে পারবো না, কারণ সপ্তাহে আপনাদের 14টা ক্লাস চলে। 2.0 ছাড়ছি, 600 স্টুডেন্ট ভর্তি হয়েছে। কই ছিল এই স্টুডেন্ট গুলা? সম্পূর্ণ নতুন স্টুডেন্ট। 600 স্টুডেন্ট ভর্তি হবে যখন ক্লাস প্রায় শেষ, আমাদেরকে আরো নক দেয় ভাইয়া। যখন আসলো জিইউ এবং সিইউ, এখানে আমাদের 700+ স্টুডেন্ট এনরোল করছে। আমাদের পেইড ব্যাচ গুলোকে হেল্প করছে, কারণ সিলেবাস চেঞ্জ হয়েছে। ভাইয়া আর ইউ যে টার্গেট, এখানে অলরেডি 200+ অ্যাডমিট হয়েছে। আমরা কি স্টুডেন্টকে ধরে আনছি? সেকেন্ড টাইম আছে এক্সাম, সব মিলে 6000 স্টুডেন্ট টোটাল বাংলাদেশের মধ্যে। আমাদের কাছে 6000 স্টুডেন্ট আছে। এই 6000 স্টুডেন্টের আমি 50 বাদ দিলাম, 40% স্টুডেন্টও সারা বাংলাদেশ মিলে সিউটের কোনো ব্যাচে নাই। কেন? আমি পরিশ্রমী, আমার টিম পরিশ্রমী, তোমার সারার ভাই পরিশ্রমী, আমরা পরিশ্রম করতে ভালোবাসি। কথা বুঝতে পারছো? তাহলে এতগুলো স্টুডেন্ট ব্যাচ কেন আসে বুঝছো? এরপরে যখন টার্গেট জিএসটি কেন আসবে? কারণ তোমারই ফ্রেন্ড 1000+ স্টুডেন্ট চাইবে টার্গেট জিএসটি আসুক, কারণ অ্যাকাউন্টিং লাভার্সে কোর্স সেরার জন্য। যখন আমি কোর্স দাবিদিন রেজাল্ট দেবে আল্লাহ যদি চাই, একেবারে রেজাল্ট পাবলিশ করব, যখন ইনশাল্লাহ জিএসটি পোর্টাল পরীক্ষা আবার ঢাকাতে বড় করে প্রোগ্রাম করব, পুরো বাংলাদেশ দেখবে চান্স পাবে, তখন কিন্তু স্টুডেন্ট আমাদের জায়গাটা মানে আরো বেশি শক্ত। তাহলে এই ব্যাচগুলা কেন আসে? ক্লিয়ার? তাহলে আমার ভবিষ্যৎবাণী কি একবারে ক্লিয়ার হয়েছি সবাইকে? তাহলে টার্গেট জিএসটি একটা কোর্স আসবে, তাদের কেন আসবে? জিএসটি 4.0 কেন আসবে? কারণ ওই ব্যাচটা আমরা মার্চ, এপ্রিল, মে, জুন সময় পাচ্ছি। তাহলে এই ব্যাচটা কারা কারা আছে? 1.0, 2.0, 3.0 সবাই ফ্রিতে পাবে। কনসেপ্ট কি ক্লিয়ার? সবাই কনসেপ্ট ক্লিয়ার? খুশি হইছো? আই হোপ খুশি। তাহলে এখন অ্যাডমিশনটা নিয়ে ফেললে তুমি দুইটাই পাচ্ছ। এখনো তুমি যদি ফ্যামিলি সোর্স থাকে তুমি একটু কল দাও আমাদের, প্রসঙ্গে অ্যাডমিশন নিলে সামনে জিএসটি 1000 ব্যাচটা ফ্রি। তাহলে আমার কথা শোনো, তুমি আর ইউ জিএসটি ব্যাচে পড়তেছ, তুমি আমার কাছে শুধু জিএসটি তে আবার রিভিশন দিবা, এখানে একবার এখানে একবার, তুমি তারপর যদি চান্স না পাও, তোমার লাইফের চান্স পাওয়ার কোনো দরকার নেই। আর ভার্সিটি 1.0 তে যারা আছো, 1.0 তে রিভিশন দিছো, 2.0 তে দিছো, আর ইউ জিএসটি দিছো, শুধু জিএসটি দিবা, এর পরও যদি তুমি চান্স না পাও, 4বার রিভিশন দেওয়ার পর আসলে ব্যাট তোমার ভার্সিটি চান্স পাওয়ার কোনো যোগ্যতা নেই। কথা বুঝতে পারছো? ওকে ক্লিয়ার? একদম 30শে জুনের আগে ভাই, মার্চ, এপ্রিল, মে, জুন, আমি 1 মাস বা 3 মাস তো টাইম আছে ভাই। ওকে ক্লিয়ার? তাহলে এতগুলা পাওয়ার পরে, আই রিপিট, সত্যি করে বলো তো, এতগুলা পাওয়ার পরে, এতগুলা পাওয়ার পর তুমি চান্স না পাও, তাহলে ভাইয়া তোমার কি আসলে যোগ্যতা আছে? আমাকে এতটুকু বলো, সত্যি করে বলো, বোন থেকে 1.0 একটু বলো তো, এতগুলা করার পরে, এতগুলা করার পরে তুমি তারপর চান্স না পাও, ওকে তাহলে জিএসটি যদি আরো 1 মাস আগাই কোনো সমস্যা, আমি 3 আর 4 এপ্রিল সময় আমার পক্ষে সম্ভব। তাহলে ভাইয়া আমি কেন রিভিশন যাই? তোমাদের পড়ার মধ্যে রাখি। এখন অনেকে বলবে আপনি তাড়াতাড়ি শেষ করেন, আরে ভাই আমাদের ক্লাস বেশি নেই, ক্লাস বেশি তোমাদের ভালো। ওকে জিএসটি এক্সামের সম্ভাব্য ডেট দিয়েছে জুন মাসে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। একজন বলছেন গুড ফর এক্সাম কবে, বলে দিয়েছে তো, থ্যাংক ইউ সো মাচ। অ্যাডমিশন নিতে হলে এই নাম্বারে কল দাও, 70608, তোমাদের ফ্রেন্ডরা যারা আছে বলে দিও 16 তারিখ থেকে ক্লাস শুরু। আমি আবার বলছি এই ব্যাচের ভর্তি বন্ধ হবে 20 তারিখে। আই রিপিট, এই ব্যাচের ভর্তি বন্ধ হবে 20 তারিখে, তুলে দিলাম, ঠিক আছে? ওকে 015755519 এই নাম্বার মধ্যে কল দাও, তোমাকে ভর্তির 0157518 তোমার ফ্রেন্ডদেরকে যারা আছে ওদেরকে বলে দাও আর ইউ জিএসটি বোধে দ্রুত করে অ্যাডমিশনের নিতে। এই নাম্বারে বিকাশ দুটাই আছে, এটা শুধু নগদ আছে, ঠিক আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে দেখা হচ্ছে না, আমি আবার বলছি, আমি একদম বলছে জিএসটি মার্চের চাই আর পারতেছি না, কান্নাকাটি করিস না। তাহলে ভাই আমার সাথে আর দেখা হচ্ছে না তোমাদের সাথে, আমার ফ্রি কাজগুলো শেষ। আমি প্রমিস করছিলাম আরেকটা ক্লাস দেবো, আজকে 10টায় বাংলা ক্লাস আছে, ওইটা করবা। তো কালকে থেকে তোমাদের শুরু হবে খুব সম্ভবত আর ইউ ম্যানেজমেন্ট ক্লাস, তোমাদের ভাইয়া বলে দিবে। সো আমার সাথে আর দেখা হচ্ছে না, আর কবে দেখা হবে আমি জানি না, কারণ আমি কালকে থেকে আমার পেইড ব্যাচ নিয়ে ব্যস্ত হয়ে যাব। আমার পেইড ব্যাচের খেলা শুরু হচ্ছে, আর ইউ এবং জিএসটি ব্যাচের খেলাটা কবে থেকে শুরু দেখার ট্রাই করি।
আমি আরইউ এবং জিএসটি ব্যাচটা অনেক বেশি ব্যস্ত হয়ে যাব, তার জন্য আমি সরি ফর দ্যাট, যে আমি হয়তো তোমাদের সাথে বেশি সময় দিতে পারবো না। আমি একটু দেখাই দিই আরইউ এবং জিএসটি ব্যাচে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। আরইউ প্লাস জিএসটি, ওকে ওকে ওকে, সবার জন্য আমি আবার বলি, সবাই প্রিপেয়ার হয়ে যায় সেইভাবে একদম। মানে আরইউ এবং জিএসটি ব্যাচটা কই কই কই, এই যে টার্গেট আরইউ জিএসটি ড্রিম ক্লাস 3.0 3.0 3.0, ওকে ওকে ওকে। এইটা না এইটা না, এটা একটু এটা বাদ দেয়, সেই গ্রুপটার সমস্যা ছিল। আমি একটু মোবাইল দিয়ে দেখি, আমার এখনো খেয়াল আসতেছে না, ঠিক ভুলে গেছি। 16 তারিখ খুব সম্ভবত, যারা পেইড বেজে আসো তোমরা জানো, আমি যদি ভুল না বলে থাকি 16 তারিখ ক্লাস শুরু হচ্ছে। আরইউ জিএসটি, ইয়েস পাইছি, ক্লাস হচ্ছে অলরেডি 198 জন এনরোল রাখা হয়েছে, 198 জন যুক্ত হয়েছে, এখনো 20 থেকে 25 জন অ্যাড করা হয়নি, কারণ ওয়েবসাইটে ভর্তি অ্যাড করে দেরি হয়, দেখতে পাচ্ছ সংখ্যাটা। সো 200+ অলরেডি রান, আলহামদুলিল্লাহ। 3.0 ক্লাস 16 তারিখ থেকে, 16 তারিখ 3টা থেকে শুরু হচ্ছে, তাহলে অবভিয়াসলি 15 তারিখের মধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলবা। 16 তারিখ থেকে 24 তারিখে 2টা করে ক্লাস হয়ে শেষ হবে, বেসিক ম্যাথ সাজেশন। 27 তারিখে শুরু হবে কোশ্চেন সব। দেখা হবে বিজয়ে, ভালো থাকো, সুস্থ থাকো। ওয়েবসাইটটা নিতে পারবা, ফ্যামিলি সমস্যা জাস্ট কল দাও, লজ্জা পেও না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।